আচ্ছা, তাইলে মনে হয় সবাই করে ফেলেছো। সবাইকে ধন্যবাদ। তাইলে এটা ছিল হচ্ছে আমাদের টার্গেট। এখন আমি বলেই ফেলেছি যে কেন টার্গেট করবে, যে আমাকে হচ্ছে ওই জায়গাটাতে পৌঁছাতে হবে। আর কিভাবে করবে সেটা তো আমি বলে দিলাম, যে ঢাকা মেডিকেল কলেজ এবং হচ্ছে মার্কটা করবে। আর টার্গেট কি করেছে সেটা তো আমরা জানি সবাই। আচ্ছা, তাইলে এখন এটা হলো এক্সিকিউশনের পালা। এক্সিকিউশনটা হচ্ছে তোমার পুরো সময় জুড়ে, প্রিপারেশনের সময় জুড়ে তোমার এটা পুরোটা এক্সিকিউশন। আচ্ছা, তাহলে এক্সিকিউশনটা হচ্ছে তোমার পুরো সময় জুড়ে করতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং আরো বলবো, বলতে আছে, তাই না? আচ্ছা, তাহলে এরপরে স্যালাড আমি একটু যাই। আচ্ছা, যে ভুলগুলো হচ্ছে তোমার স্বপ্ন ভেঙে দিবে সেগুলো আমরা একটু বলবো। তাহলে আমরা বলেছি যে শুরুতে তোমাদের হচ্ছে ডেইলি এক্সাম থাকে, অর্থাৎ মানে লেকচার হয় প্রতিদিন, এক্সাম হয়, লেকচার হয় প্রতিদিন, এক্সাম হয়, এভাবে মোটামুটি রেটিনার ক্ষেত্রে হচ্ছে 40টা, মেডিকোর ক্ষেত্রে হচ্ছে আরেকটু বেশি, উন্মেষের ক্ষেত্রে আরেকটু বেশি, সব মিলায় হচ্ছে ম্যারাথন ক্লাস, তারপর হচ্ছে সব মিলায়, হ্যাঁ সব মিলায় একটু বেশি থাকে। তো আমরা এই এই ক্লাসগুলোর সাথে সাথে অনেকগুলো এক্সাম দেওয়ার সুযোগ পাই। তো তখনই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কাজ করার সময়, তখনই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কাজ করার সময়। এরপরে যখন আমাদের পেপার ফাইনাল শুরু হবে, তখন হচ্ছে আমাদের পেপার ওয়াইজ একটা বিষয় আসে, তারপর সাবজেক্ট ফাইনাল, তারপর হচ্ছে মডেল টেস্ট। এভাবে কিন্তু আসে, জিনিসটা কিন্তু এভাবে সিকোয়েন্সিয়ালি যেতে হবে। এবং এভাবে যায়, এটা তোমাদের আগে জানিয়ে রাখলাম, কারণ হচ্ছে সে সময় তোমাদের কিছু প্রিপারেশন নিতে হয় আগে থেকে, এবং কিছু ভুল হয় যেগুলো আগে থেকে জানলে তুমি একটা সঠিক স্ট্র্যাটেজি আগে থেকে ফলো করতে পারো, তখন গিয়ে সে প্রবলেমটা হবে না। সেটা বলার জন্যই আমি দেখেছি অনেক অনেক স্টুডেন্ট যারা আগে থেকে জানেই না, মানে যে পরবর্তী যে পেপার ফাইনাল আসবে সেটা কি হবে, কিভাবে হবে, তখন কি মানে প্রবলেম গুলো হতে পারে, তখন কি সমস্যাগুলো হচ্ছে আমাকে সলভ করতে হতে পারে, বা তখনকার জন্য আমার কি প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখতে হবে সেটা হচ্ছে জানা। সো এটা জানা জরুরি। তো আমি এখনই বলবো যে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে পেপার ওয়াইজ গ্যাপ গুলো থাকে। চ্যাপ্টার ওয়াইজ তুমি যতই পড়াশোনা করো, আমি যেভাবে বললাম যে রিভিশনটা দিতে হবে, রিভিশনটা দিলে তোমার গ্যাপ খুবই কম থাকবে। মানে অ্যারাউন্ড 5% এরকম গ্যাপ থাকবে, অনেক ক্ষেত্রে হচ্ছে আরো কম থাকবে। আর যদি রিভিশন না দাও তাহলে তোমার হচ্ছে প্রায় অনেকখানি গ্যাপ থাকবে, যেটা হচ্ছে তোমার মানে মনে হবে যে আমার এই চ্যাপ্টার মনে হয় পড়ি না, এরকম একটা মনে হবে। তো রিভিশন দিতেই হবে, তারপরেও কিছুটা গ্যাপ থাকবে। তো সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ গ্যাপ। এবং পেপার ফাইনাল দেওয়ার সময় হচ্ছে কিছু গ্যাপ থাকবে, সেটা তুমি মেকআপ করবে হচ্ছে কি সাবজেক্ট ফাইনালে কি। আবার সাবজেক্ট ফাইনাল দেওয়ার সময় তোমার মনে হবে যে আহারে আমার মানে কিছুদিন একটু পড়া কম হয়েছে, ওটার জন্য আরেকটু পড়তে হবে, তখন ওই মডেলে এসে গিয়ে আরেকটু পড়তে হবে। সেটা হচ্ছে একটা বিষয়। আর আমি যেভাবে তোমাদেরকে রিভিশন দিতে বললাম, সেভাবে যদি তোমরা রিভিশন দাও তাহলে তোমাদের গ্যাপ অনেক কম থাকবে, এবং তোমরা পেপার ফাইনাল দেওয়ার সময়ই বুঝতে পারবে যে আমার গ্যাপ অনেকখানি অনেকখানি না। হুম, এরকম একটা বিষয় হবে। দেন হচ্ছে তোমার মডেল টেস্টে প্যানিক করা। তো মডেল টেস্টে যে প্যানিকটা কেন হয় সেটা আমি তোমাদের বলেছি, যে যে কারণে হচ্ছে সেকেন্ড টাইমাররা চান্স মিস করে, অর্থাৎ ফার্স্ট টাইমে চান্স মিস করে সেকেন্ড টাইমে হয়, সেটাই হচ্ছে মডেল টেস্টে প্যানিক করার কারণ। এখন মডেল টেস্টে প্যানিক করা হলো এই জন্য যে আমার কিছুই মনে নাই। অর্থাৎ বিষয়টা এরকম হয় যে আমি পেপার ফাইনাল যখন দিচ্ছি, বা যখন আমি হচ্ছে সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ডেইলি এক্সাম গুলো দিচ্ছি, তখন আমার মার্কসটা মোটামুটি 80%-এর বেশি আসে, 80%-এর বেশি আসে। কিন্তু এই ছাত্রেরই এরকম একটা অবস্থা হয় মডেল টেস্ট দিতে গিয়ে বা সাবজেক্ট ফাইনাল দিতে গিয়ে, এরকম হয় যে আমার মার্ক হচ্ছে 60-তে নেমে আসে, 60-তে নেমে আসে, 60 থেকে 65 এরকম নেমে আসে। আর আরো যদি কিছুটা খারাপ হয় তাহলে 60 নিচেও নেমে আসে। তো এরকম যখন হওয়া শুরু করে তখন তার আর কনফিডেন্স থাকে না, তার কনফিডেন্স একদম ডাউন হয়ে যায়, এবং মনে হয় যে আমাকে দিয়ে আর মনে হয় হবে না, এরকম একটা বিষয়। তো এই যে পেনিকটা, এই পেনিকটা যেন না হয় সেজন্য কিন্তু রিভিশন দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে। কারণ কোশ্চেন সলভ করার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল হয়। অ্যাক্টিভ রিকলের মাধ্যমে যদি তুমি শিখো, অর্থাৎ বিষয়টা হলো কিরকম, ধরো যে আমি একটা টপিক পড়লাম, টপিক পড়ার পরে যখন আমি কোশ্চেন সলভ করি, তখন কিন্তু আমার কোশ্চেন সলভ করার সময় আমি যা পড়েছি সেটা মনে করে কিন্তু আমাকে উত্তর করতে হয়। তো এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা হচ্ছে তোমার অ্যাক্টিভ রিট্রিভাল যেটাকে বলে। এর মাধ্যমে হয় কি, মেমোরিতে যে অ্যাঙ্করিংটা বা মেমোরি যে নিউরাল কানেকশনটা সেটা হচ্ছে স্ট্রং হয়। হ্যাঁ, তো যার কারণে আমাদের ভালো মনে থাকে, বেশি দিন মনে থাকে। তো এই জন্য তোমরা হচ্ছে কোশ্চেন সলভ করার মাধ্যমে রিভিশন দেওয়ার চেষ্টা করবে, এবং প্রতি রিভিশনে আমি বলেছি যে প্রতিবারই রিভিশনে একটা করে এক্সাম দিবে। সেই এক্সামের প্রশ্ন কোথায় পাবে? সেই এক্সামের প্রশ্ন তোমার আছে অনুশীলনীর এক্সাম, অনুশীলনীর প্রশ্ন আছে, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রশ্ন আছে, দেন হচ্ছে কোচিং থেকে এক্সট্রা কোশ্চেন প্রোভাইড করে। হ্যাঁ, অনেকে প্রোভাইড যদি না করে তাহলে তোমরা কথা বলবে, তাহলে তোমরা কথা বলবে তোমাদের যে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বা টিচার বা যাই থাকুক, হ্যাঁ তাদের সাথে কথা বলবে, তাদের সাথে কথা বলে তাদের তোমার তোমার হচ্ছে এক্সট্রা কোশ্চেন নিবে। অনেকগুলো সেট কোশ্চেন থাকে, তোমরা তাদের থেকে কোশ্চেন নিতে পারো। আচ্ছা, আমার কথাগুলো হচ্ছে মাঝে মাঝে একটু বেশি রিপিট হয়ে যাচ্ছে, এই বিষয়ে কথাটা বেশি রিপিট হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু এই জিনিসটা এত জরুরি যে সব জায়গায় মানে চলে আসছে। আচ্ছা, তারপর একটা প্রবলেম হচ্ছে মেমোরি লস এবং স্টাডি এফিসিয়েন্সি কমে যাওয়া। তোমার অনেকগুলো যখন মানে অনেক
পড়াশোনা করতে যখন যাচ্ছ তখন মাথাটা কিন্তু একটু একটু হচ্ছে তোমার হ্যাং করার চেষ্টা করবে, হ্যাঁ হ্যাং করে ফেলবে, হ্যাঁ মেমোরি মনে হবে যে মনে থাকছে না, কিন্তু আসলে অনেক কিছু মনে রাখছো যার কারণে হচ্ছে ওভারলোড হয়ে যাচ্ছে, এরকম হবে। আর স্টাডিয়ামে কিন্তু কমে যাওয়া এজন্যই হবে যে তুমি অনেক কিছু পড়ছো কিন্তু মনে হবে যে একটু কম মনে থাকছে, বা আর করতে পারছি না, এরকম একটা মনে হবে, যার কারণে হচ্ছে এই জিনিসগুলো হয়। সো এইগুলো সলভ করার পর এগুলো সলভ করার হচ্ছে কিছু টেকনিক আছে, যেমন মেমোরি যেন তোমার মানে শার্প থাকে, সেজন্য হচ্ছে তুমি কিছু প্রোডাক্টিভ জিনিস চর্চা করবে, যেমন একই সময় ঘুমাতে যাওয়া, এগুলো লিখে রাখো, এগুলো লিখতে বলছি আমি, যে একই সময় ঘুমাতে যাবে, একই সময় হচ্ছে উঠবে, দেন হচ্ছে রিচুয়াল মেনটেন করবে, যারা নামাজ পড়ে তারা নামাজ পড়বে, যারা হিন্দু ধর্মে আছে তারা তোমাদের রিচুয়াল পালন করবে, বা যারা যাই করো একটা রিচুয়াল মেনটেন করবে, একই নির্দিষ্ট সময়ে পড়তে যাওয়া, দেন হচ্ছে পড়ার আগে হচ্ছে তোমার টেবিলে হচ্ছে পরিষ্কার ক্লিন করে হচ্ছে তারপর পড়তে বসা, দেন হচ্ছে নয়েজ ডিস্ট্রাকশন মোবাইল এগুলো হচ্ছে দূরে রাখা। তো এগুলো করলে মেমোরি যে রিটেনশনটা একটু বাড়বে, স্টাডি এফিসিয়েন্সি সেটাও বাড়বে। আর পড়ার সময় পড়ার পরে কাউকে হচ্ছে তুমি পড়ার পরে সেটা হচ্ছে মানে দেওয়ার চেষ্টা করবে, যে আমি এইটুকু পড়েছি, আমাকে জিজ্ঞেস করো, তোমার মাকে, তোমার বাবাকে, অথবা যদি তোমার ফ্রেন্ড থাকে তো তাকে বলতে পারো যে আমাকে কিছু কোশ্চেন করে এখান থেকে, এটা পড়েছি। তো এইভাবে হচ্ছে তোমার স্টাডি এফিসিয়েন্সি বাড়ানো যায়। আচ্ছা দেন একটা হলো গুড টাইমিং এর অভাব হয়, মানে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে একদিন যদি একটা ক্লাসে যদি তুমি মিস করো, অথবা ক্লাস না মিস করলেও যদি একটু পড়া না পড়ে ফেলো, তাহলে বিষয়টা যেটা হয় যে ওই পড়া জমে যায়, এবং একদিন যদি এটা হয় তাহলে এইটা যে নিগড়, এটা যে নিগড় সেটা হচ্ছে কি চলতে থাকে চলতে থাকে চলতে থাকে এরকম। সো এটা যেন না হয় তাই আমি তোমাদের বলেছি যে কোচিং শুরু হওয়ার আগেই একদিন আগেই তোমরা পড়াশোনা শুরু করবে, অর্থাৎ কোচিং এর একদিন আগে থাকবে, যার কারণে তোমার টাইমিং নিয়ে কোনো প্রবলেমই হবে না, এবং মাঝখানে কখনোই গ্যাপ দেওয়ার চেষ্টা করবে না। অর্থাৎ কোনো ইভেন্ট থাকুক বা যাই থাকুক এই টাইমটা অন্তত স্যাক্রিফাইস করো, যাতে যাতে করে হচ্ছে তোমার পরবর্তীতে আফসোস না হয় যে এই টাইমটা যদি আমি একটু আরো বেশি এগারলি ফোর্ট দিতাম তাহলে আমার মনে হয় চান্সটা হয়ে যেত, বা আমার মানে কাঙ্ক্ষিত জায়গায় চান্সটা হয়ে যেত। যদিও আমি হচ্ছে একদিন আমি এডমিশন টাইমে একদিন হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম ইভেন্টে, যদিও আমার ওটা তেমন একটা প্রবলেম হয় নাই, তারপর আমি তোমাদেরকে এটা সাজেস্ট করি যে কোনো একটা ইভেন্ট বা কোথাও তোমরা একটু টাইম নষ্ট না করো। হ্যাঁ। আচ্ছা দেন হচ্ছে জিকে নিয়ে খেয়ে হারিয়ে ফেলা। এই জিকে যেহেতু অনেক ভাস্ট সিলেবাস, কোথায় পড়বো কি না পড়বো এগুলো আমরা বলেছি, সেগুলো জানা থাকলে তোমরা আশা করি খেয়ে হারিয়ে ফেলবে না। তোমরা একটা মানে প্ল্যান ওয়াইজ তোমরা হচ্ছে ই করতে পারবে, অ্যাপ্রোচ করতে পারবে। এবং তোমরা বলেছি যে এখানে হচ্ছে কোশ্চেন সলভ করাটা হচ্ছে বেশি জরুরি, তো তোমরা যদি কোশ্চেন সলভ বেশি করো এবং এটাতে বেশি জোর আরোপ করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা আরেকটা হলো সর্বোপরি হতাশা এবং ইনকনফিডেন্স। তো আমি যেটা বলেছি যে এই যে নাম্বার কম পাওয়া, কোনো কিছু মনে থাকছে না এরকম হওয়া, দেন হচ্ছে আমার পার্টিসিপেন্ট বা আমার হচ্ছে প্রতিযোগী, আমার আশেপাশে বন্ধু এরা হচ্ছে অনেক বেশি মার্ক পাচ্ছে, হাইয়েস্ট মার্ক চলে আসছে 100, আমার পজিশন অনেক পিছিয়ে যাচ্ছে, আমার পজিশন হচ্ছে 5,000-এর মধ্যেই থাকছে না, তাহলে কিভাবে চান্স হবে? তো এতগুলো বিষয় হচ্ছে তোমাকে হতাশ এবং তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার জন্য এনাফ। সো আমি বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, ওই রিভিশন, দেন হচ্ছে যা যা বললাম সবকিছু হচ্ছে এভাবে যদি করার চেষ্টা করো তাহলে তোমার এই প্রবলেমগুলো একটু কম হবে, মানে অনেকখানি কম হবে, তারপরেও হবে। কিন্তু তোমাকে যে জিনিসটা করতে হবে যে তোমাকে কম্পেয়ার করা, তোমাকে যে কম্পেয়ার করা যে মানুষ সেটা পরিহার করতে হবে, অর্থাৎ মানে আমার বন্ধু কি করছে, সে কত পাচ্ছে, এগুলো হচ্ছে নট নেসেসারি কনসার্ন, এগুলো হচ্ছে একদমই মাথায় নেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন নেওয়া যাবে মানে এটা হচ্ছে মাথায় নেওয়া যাবে না, তাহলে তোমার হচ্ছে মেন্টাল ঠিক হবে, মেন্টালি হচ্ছে তুমি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হবে, দরকার কি এগুলো? তুমি জাস্ট নিজেকে হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করো, আগের দিনের চাইতে আজকে আমাকে ইমপ্রুভ করতে হবে, আগের দিন যদি আমি 40 পেয়ে থাকি আজকে আমাকে 41 পেতে হবে, যদি 41 পেয়ে থাকি তাহলে আজকে আমাকে 42 পেতে হবে, এরকম একটা টার্গেট থাকতে হবে, তাইলে তোমার হচ্ছে হতাশায় পড়বে না, প্রবলেম হবে না আশা করি। এটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তারপরও আমি যে হতাশ হয় নাই, আমার যে প্রবলেম হয় নাই তা না। এটার সাথে একটা রিলেটেড জিনিস হইলো আমার আছে, সেটা হইলো আমার একদিন একটা এক্সাম দিছিলাম কোচিং এ। তো এক্সাম দেওয়ার পরে এক্সামটা হচ্ছে আমার আসানোর ভয় নাই, আমি ভাবছিলাম যে এক্সামটা আমার অনেক ভালো হবে। হ্যাঁ, ওটা হচ্ছে জিকের এক্সাম ছিল। তো আমি জিকে মোটামুটি আগে থেকে ভালো করে পড়েছিলাম। তো আমি জিকে তো অনেক সবসময় মানে হাই একটা রাখতাম, আহ, মানে একটা আকাঙ্ক্ষা রাখতাম যে তোমার পাবো, কিন্তু ওটাতে একটু খারাপ হয়ে গেছিল। তারপরে আমার কোচিং থেকে বের হওয়ার পরে মনে হচ্ছিল যে মানে আমাকে দিয়ে হচ্ছে আমি যেহেতু টার্গেট সেট করেছি ঢাকা মেডিকেল, তো তোমরা নিজেদের সাথে টার্গেট মানে নিজের মতো করেই করতে পারো, সবসময় যে তোমাকে আমার সাথে রিলেট করতে হবে এবং এরকম না, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার হচ্ছে পড়াশোনার অনুযায়ী তুমি হচ্ছে এটা করতে পারো। হ্যাঁ, এটা কোনো বিষয় না। তো আমি খুবই মানে হতাশ হইলাম যে আমাকে দিয়ে হবে কিনা। তারপর হচ্ছে ওইখান থেকে বের হওয়ার সময় আমি মনে করলাম যে আজকে থেকে আমাকে আরো বেশি এফোর্ট দিতে হবে, এবং
আমি আসার পরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, আমার মানে বেস্ট ফ্রেন্ড, তাকে কল দিয়েছিলাম, মানে খুব খারাপ লাগতেছিল। কল দেওয়ার পরে হচ্ছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ আমাকে যদি আরেকটা একটু কনফার্ম করো। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি তোমাদেরকে আমার একটু গল্প বলতে এই জন্য যে তোমরা যেন ইন্সপায়ার্ড হও, মোটিভেটেড হও এবং আমার থেকে একটু এক্সপিরিয়েন্স নিতে পারো। তো আমি জিনিসগুলোকে তোমাদের আলোচনার জন্য প্রাসঙ্গিক করতে পারি, এই জন্য। নট নেসেসারি যে আমাকে আমার গল্পগুলো তোমাদের বলতে হবে এই জন্য যে আমি এরকম না। আচ্ছা, যাই হোক। তো আমার ফ্রেন্ডকে বললাম, তো ওর সাথে তো আমার কথা আছে যে আমি তো আমাকে ঢাকা মেডিকেলেই পেতে হবে, এবং আমি তো বলতাম যে আমি তো ফার্স্ট হয়ে যাবো, আমি তো হচ্ছে ফার্স্ট হবে, এরকম একটা টার্গেট ছিল। তো তখন মানে আমার ওই দিন হচ্ছে কনফিডেন্সটা কমে গেল, বললাম যে ফার্স্ট হওয়া তো অনেক কঠিন, তাইলে হচ্ছে আমি ঢাকা মেডিকেল চান্স পাবো ইনশাল্লাহ, কিন্তু ফার্স্ট হওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার, এবং আসলেই ফার্স্ট হওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। কেন এই জন্য, কেন এই কথা বলছি যে তোমার হচ্ছে এই জিনিসটা বলে ফেলি এখন, যে লাস্টের দিকে যখন আমরা অনেকগুলো এমসিকিউ দাগাই, সবাই তাই ফার্স্ট হয়, সেও দাগায় অনেকগুলা মানে আন্দাজে বা হচ্ছে অনুমান করে দাগায়। তো যার এমসিকিউ গুলো হচ্ছে ভাগ্যের ইয়েতে হয়ে যায়, সে হচ্ছে একটু আগে মানে নাম্বারটা বেশি পায়। আর যার হয় না সে একটু নাম্বার মানে কমে যায়, মানে ওই যে তোমার হচ্ছে তো নেগেটিভ মার্কিং আছে। তাইলে ধরো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে লাস্টের দিকে হচ্ছে আমি প্রায় 8-9টা বা 10টা এমসিকিউ হচ্ছে আমি মানে আন্দাজে দেখাইছি আর কি। প্রায় সবাই যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে প্রায় 8-9টা 10টা এরকম দাগায় লাস্টে গিয়ে, কারণ তোমার ধরে নিতে হবে যে তোমার 90টা কোশ্চেন কমন পড়লেও 10টা প্রশ্ন তোমার কমন পড়বে না। এটা তোমার ধরে নিতে হবে যত 10টা প্রশ্ন তোমার কমন পড়বে না। তো এই 10টা প্রশ্ন কমন না পড়লেও তো আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ তখন তো হচ্ছে আমার মনে হবে যে একটু চান্স নিয়ে দেখি, চান্স নিয়ে যদি আমি একটু টপ টপ করতেই পারি। তো এরকম সবাই চেষ্টা করে। তো যার প্রশ্নের উত্তরগুলো হয়ে যায় সে হচ্ছে এগিয়ে যায়, আর যার হয় না তার হচ্ছে মানে পিছিয়ে যায় একটু। তো আমার ক্ষেত্রে হয়েছিল কি, একটা কোশ্চেন আমার মানে আন্দাজে লাগাইছি, একটা হয় নাই, সবগুলাই ভুলেছে, এবং সবগুলাই হচ্ছে আমি নেগেটিভ মার্কিং পাইছিলাম। তো আমি হচ্ছে 100টা দেখাইছিলাম, 100টা দেখানোর কারণে হচ্ছে আমি আরো বেশি একটু নেগেটিভ খাইছিলাম। তবে আমি যেগুলো হচ্ছে শিওর হয়ে দেখাইছিলাম সেগুলো মোটামুটি সবই হয়েছে, জাস্ট 2টা কোশ্চেন আমার ভুল হয়েছে। 2টা কোশ্চেন ছাড়া আমি যেগুলো প্রথমে দেখাইছিলাম মানে শিওর হয়ে, যে প্রথম সাইকেল দ্বিতীয় সাইকেলে যেগুলো দেখাইছিলাম, আমার হচ্ছে 2টা কোশ্চেন বাদে সবগুলো হয়েছিল। তো এটাও কিন্তু সবার হয় না, কারণ এটা হচ্ছে একটা মেন্টাল ক্লিয়ারিটির বিষয়, এটা নিয়ে আমি পরে কথা বলবো, যে কিভাবে তুমি জানতে পারবে যে আমার এডমিশন দেওয়ার সময় আমার মানে এই মেডিকেল হয়ে যাচ্ছে, বা আমি এত মার্ক পাবো, বা হচ্ছে ঢাকা মেডিকেল হয়ে যাবে, এরকম একটা তুমি বুঝতে পারবে কেন হবে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো আমি যেটা বলতেছিলাম যে আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম। তো আমার একটু হতাশ লাগলো, সে আমাকে একটু ইন্সপায়ার করলো, মোটিভেট করলো যে তুই পারবি, তুই মানে এই সে আমাকে। তো আমাকে ইন্সপায়ার করলো আর কি। তো তখন থেকে আমি আরেকটু ইফোর্ট বাড়ানোর চেষ্টা করেছিলাম, যার কারণে হচ্ছে আমি মানে আমার রেজাল্টটা হচ্ছে যা যতটুকু হয়েছে ততটুকু আর কি করতে পারছি। ওকে, তাইলে হতাশা বা ইনকনফিডেন্সের বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে রিকভার করবে সেটা বললাম, যে তোমার ইফোর্টটাকে আরো বাড়াইতে হবে, এবং সেটাকে দুর্বলতা না ভেবে শক্তির জায়গা হিসেবে নিতে হবে, যে আমাকে আরো বেশি ভালো করতে হবে। তোমার মা, তোমার বাবার কথা চিন্তা করতে হবে, যারা কষ্ট করে টাকা পাঠাচ্ছে, বা তাদের একটা স্বপ্ন আছে যে আমি যেন মেডিকেল চান্স পাই। তো সেগুলো হচ্ছে স্মরণ করবে। তোমার আশেপাশে যে সোসাইটি সেটা তোমার থেকে ডিমান্ড করে, তুমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তুমি একটা ভালো স্টুডেন্ট নিশ্চয়ই আগে থেকে, তো তোমার থেকে একটা এক্সপেকটেশন থাকে, সেটাকে তোমরা হচ্ছে পুঁজি করবে, যে এই জন্য হলেও আমাকে চান্স দেবে। যেমন আমার ক্ষেত্রে 2টা বিষয় ছিল, একটা হচ্ছে আমার মায়ের মানে একটা চাওয়া, এটা একটা বিষয় ছিল, একটা হলো যে আমার আমি মানে আগে থেকেই সবসময় ফার্স্ট হইতাম বা ভালো রেজাল্ট করতাম, এই জন্য হচ্ছে সবার একটা মানে এক্সপেকটেশন ছিল আমি ভালো কিছু করবো। তো এইগুলো হচ্ছে অনেক প্যারাদায়ক যদিও, কিন্তু প্যারাদায়ক হইলেও তোমার এটা কিন্তু একটা কাজে দেয়, যে আমার পড়তে হবে, কেন পড়তে হবে, যে সবাই তো চায় যে আমি যেন ভালো করি। তো এটা একটা বিষয়। আচ্ছা, তারপরে আমরা যাবো হচ্ছে নিজে নিজে কি সম্ভব। মানে আমি এতক্ষণ ধরে যত কিছুই বলেছি তোমাকে, তোমাদেরকে যত কিছুই বলেছি, সবগুলা জিনিসই নিজে নিজে সম্ভব কিনা, সেটা হচ্ছে হ্যাঁ, সবকিছুই সম্ভব, কিন্তু তোমাকে এক্সপেরিয়েন্স হবে, মানে এক্সপেরিয়েন্স হইতে হবে বা এক্সপেরিয়েন্স থাকতে হবে। সেই এক্সপেরিয়েন্সটা তোমার নিজের হইতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তোমার কাছের কেউ হইতে পারে, তোমার বড় ভাই, তোমার আঙ্কেল, তোমার এনিথিং, যে কেউ হইতে পারে, যে কিনা তোমাকে হচ্ছে পুরো সময় জুড়ে সবগুলো জিনিস, আমি যদিও অনেক কিছু তোমাদের বলে ফেলেছি, তারপরেও তুমি হচ্ছে তারপরেও ভুল করে ফেলবে কেন জানো? তারপরেও তুমি হচ্ছে আশেপাশে হচ্ছে বিভিন্ন কিছু দ্বারা হচ্ছে ডিস্ট্রাক্টেড হবে, নিজেকে ধরে রাখতে পারবে না। যার কারণে তোমার একজন মানে থাকা দরকার যে এক্সপেরিয়েন্সড। যেমন ধরো যে আমাকে তুমি একটা এক্সপেরিয়েন্স বলতে পারো, মানে আমি এই বিষয়গুলোতে এক্সপেরিয়েন্সড আছি, তারপর তুমি আর যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাহলে তোমার এক্সপেরিয়েন্স অনেক বেশি থাকার কথা। এখানে হয়তো একজন সেকেন্ড টাইমার আছে, সেও বলতে পারবে যে তার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি।
কারণ একবার যখন কোচিং করা হয় তখন সে বুঝতে পারে যে আসলে কি হয়েছিল। মানে তুমি যদি চান্স না পাও, এখানে একটা বিষয় আমি বলে বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি চান্স না পাও তাহলে যে বিষয়টা হয় সেটা হইলো মেডিকেল অ্যাডমিশনটা যে কি ছিল। হ্যাঁ, তুমি রেসপন্স করেছো, আমি দেখেছি, ঠিক আছে। তাইলে মেডিকেল এডমিশন আসলে কি, সেটা হচ্ছে তুমি মানে খুব হারে হারে বুঝতে পারবে যে মানে সেকেন্ড টাইমার হয়, আর যে চান্স পায় সে তো বুঝতেই পারছে নিশ্চয়ই। সো যারা সেকেন্ড টাইমার হয় তারাও বুঝতে পারে, এবং যারা চান্স পায় তারাও বুঝতে পারে। আচ্ছা, তাহলে আমি দুটো অপশন দিচ্ছি, একটা হচ্ছে হয় নিজের এক্সপিরিয়েন্স থেকে শেখো, যারা সেকেন্ড টাইমার তারা হচ্ছে এর এক্সপিরিয়েন্স দ্বারা মানে পায়, আর একটা হলো নয়তো তোমাকে এক্সপিরিয়েন্স ধার করতে হবে। সেটা হচ্ছে তুমি যে কারো থেকে করতে পারো, যারা এক্সপিরিয়েন্স, যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে ভালো করেছে, চান্স পেয়েছে। ওকে, ওকে, তাহলে আমার টার্গেট যেগুলো আমি বলেছিলাম যে তোমাদের টার্গেট সেট করবে হবে ডিএমসি অথবা ঢাকা টপ মেডিকেল তিনটা, অথবা সরকারি মেডিকেল। তবে আমি সাজেস্ট করেছি তোমাদেরকে কি ঢাকা মেডিকেলই মানে হচ্ছে টার্গেট করতে। কেন? কারণ ঢাকা মেডিকেল হচ্ছে সর্বোচ্চ একটা বিষয়, তার চেয়ে বেশি কিছু না। আর তুমি যদি আরো বেশি ভালো স্টুডেন্ট হয়ে থাকো যে তোমাকে টপ করতে হবে, তাহলে তুমি সেটাই টার্গেট করো। আমাকে টপ 10 করতে হবে, টপ 3-তে যেতে হবে, হোয়াট এভার। তবে আমি ফার্স্ট হওয়াকে টপটা মানে ফার্স্ট টপ পজিশন ফার্স্ট হওয়াকে হচ্ছে টার্গেট করতে সাজেস্ট করি না, এই জন্যই যে ফার্স্ট না হলে তখন তোমার হচ্ছে হতাশ লাগে। ফার্স্ট হওয়াটা তো আমি বললাম যে খুবই একটা দৈব বিষয়, ভাগ্যের বিষয়। আমিও ফার্স্ট হতে যাইতাম, এবং আমি সবসময় ড্রিম মানে ভাবতাম, মানে ম্যানিফেস্টেশন করতাম যে ফার্স্ট হইলে কত ভালো হবে, কি কি হবে না হবে। তবে ওটা আমাকে কাজে দিচ্ছে যে ফার্স্ট খুব কাছাকাছি যেতে পারতাম, কিন্তু আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, খুবই মানে কি হয়েছে যে আমি টপ 10-এর মধ্যে যেতে পারি নাই। আমার পজিশনটা ছিল হচ্ছে 40, যে লাস্টে অনেকগুলো দেখানোর কারণে এটা হয়েছে আর কি। তো যাই হোক, তো তাহলে তোমরা এই ক্ষেত্রে এই যে আমার বিষয়টা একটু মনে রাখবে যে আমরা যেন টপ 10, হ্যাঁ টপ 10, সর্বোচ্চ টপ 10, এটা হচ্ছে আমি সাজেস্ট করি। আর কমপক্ষে হচ্ছে ঢাকা মেডিকেল, কমপক্ষে ঢাকা মেডিকেল এটাকে হচ্ছে আমরা টার্গেট করবো, তুমি যাই পাও সেটা কোনো বিষয়। আচ্ছা, আর একটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে যে আমার ভয় ছিল আমি সেকেন্ড নাম্বার না হই, এটা বলেছি। মেন্টরশিপ নিয়েছিলাম সেকেন্ড নাম্বার থেকে, বা আরো অনেকজন থেকে নিয়েছিলাম, সেগুলো বলেছি। ক্লিয়ারিটি ছিল প্রায় 100%, এটা নিয়ে একটু বলবো যে আমার ক্লিয়ারিটি ছিল 100% কিভাবে। কারণ আমি যখন এক্সাম দিয়েছিলাম, আমি এক্সাম দেওয়ার সময়ই বুঝতে পারছি যে আমার ঢাকা মেডিকেল হবে। তখন আমি টার্গেট নিচ্ছিলাম যে আমি কিভাবে ফার্স্ট হতে পারি, কিভাবে আমি কয়েকটা প্রশ্ন অতিরিক্ত ভালো সঠিক দাগাইতে পারি, দাগাইতে পারলে আমি টপ মানে টপে যেতে পারবো আর কি, টপ 3 বা ফার্স্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আসলে। কারণ আমি দেখাইছিলাম যখন দেখানোর সময় হচ্ছে আমার 88টা প্রশ্ন, 88টা প্রশ্ন হচ্ছে আমার কারেক্ট হয়েছিল। 90টা প্রশ্নের মধ্যে 88টা প্রশ্ন কারেক্ট হয়েছিল। দুইটা প্রশ্ন হচ্ছে আমি কমন করার পরেও ভুল করেছি, কারণ হচ্ছে মানে ওই টাইমে একটু প্যানিক, মানে সিচুয়েশনটা এরকমই হয় যে মানে ভুল হয়ে যায়, বুঝছো। তুমি অনেক কিছু করে যাবা, অনেক কিছু কমন পড়বে, তারপরে মনে হবে যে অপশনটা মানে কেন যেন খেয়াল নাই। আমারটা এটা হয় নাই যে খেয়াল নাই তা না, আমারটা হয়েছিল যেরকম আহ যে আমি একদম কনফিডেন্টলি ওইটা ভুল দাগেছি, মানে ভুলে ভুল করছি আর কনফিডেন্টলি ভুল দাগেছি, মানে এই বিষয়টা এরকম হয় এরকম আর কি। হ্যাঁ, তো দুইটা ভুল হয়েছিল। তো আমি বুঝতে পারতেছি যে আমি 90টা আমি ধরে নিয়েছি আমার 90টাই হয়েছে। 90টাই আমার হয়েছে, কারণ আমি 90টা দেখাইছি হলো 3 স্টেপে, প্রথম 2 স্টেপে, সরি, প্রথম 2 স্টেপে 90টা দেখাইছি। তাহলে এই দুই দুই স্টেপে আমি যখন দেখাইছি শিওর হয়ে ছাড়া দেখায় নাই, ম্যাথ গুলা করে করে দেখাইছি। হুম, আরেকটা ভুল, আরো কয়েকটা ভুল করেছি আমি ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে মানে চাপ নিতে গিয়ে লাস্টের দিকে ওটা ভুলেছে, লাস্টের 10টার মধ্যে ভুলেছে, যে হচ্ছে 2 দিয়ে গুণ দিতে মনে নেই, এরকম একটা ভুলেছে। আরেকটা ম্যাথ হলো হচ্ছে আমি মানে লাস্টের দিকে 5 মিনিটে এরকম কাঁপাকাঁপি শুরু হয়েছে যে আমি আর ওই ম্যাথটা করার সাহসই পাইতেছি না, যে ম্যাথটা করবো যে মানে ম্যাথটা করে যে হচ্ছে যে উত্তরে নামাবো একদম মানে সোজা ফর্মুলা বসাইলে হয়ে যাবে, তারপর আমি এটা করতে পারি নাই, আন্দাজে দেখাই দিছি, ম্যাথটা আন্দাজে দেখাইছি, এটা একটা ভুল হয়েছে। দুঃখের বিষয় হলো যে প্রশ্নটা নেওয়ার পরে আমি ওই ম্যাথটা নিজে নিজে হচ্ছে ওই যে আমার যে মানে রুল, যে রুল যে হচ্ছে লেখা থাকে খাতায়, ইয়ার উপর, বেঞ্চের উপর, সেখানে হচ্ছে আমি নিজে নিজে করে দেখলাম, মানে উত্তরটা নামলো এবং ইজি। কিন্তু মানে পরীক্ষার সময় আমি এটা পাই, লাস্টের 5 মিনিটে হচ্ছে খুবই মানে প্রথম 15 মিনিট আমি খুবই স্ট্রং ছিলাম, তারপরেও লাস্টের 5 মিনিটে গিয়ে আমার মানে প্যানিক হয়েছিল, খুবই টাফ সিচুয়েশন। তারপর মানে কেন জানি এমনি হয়ে যায়। তো আমি কথা বলতে পারি, একটা জায়গায় যদি তুমি কথা বলতে পারো, আমি জানি যে আমি এর আগে 10 জায়গায় কথা বলছি, কিন্তু তারপরেও কেমন কেন জানি পাকা, এরকম একটা বিষয় যে জানো যে হচ্ছে আমি পড়েছি পারবো, তারপর আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই। তারপর 10টা প্রশ্ন হচ্ছে আমি দেখাইছিলাম আন্দাজে, তারপরেও একটা প্রশ্ন আমার হয় নাই, খুবই ব্যাড লাক। এর কারণে হচ্ছে আমার 10টা প্রশ্ন হয় নাই, 10 নাম্বার কাটা। এবং এই 10টা প্রশ্ন যেটা হইলো না, এই জন্য আমার 2.5 মার্ক হচ্ছে নেগেটিভ গেছিল। এই জন্য হচ্ছে আমার মার্কটা ছিল হচ্ছে 87.5, মানে 87.5 নাম্বার ছিল আমার হচ্ছে টেস্ট স্কোর।
ওকে, তাহলে আমরা প্রায় শেষ করে ফেলেছি। সো তোমাদের কোশ্চেন নেওয়ার আগে আমি একটু আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ম্যাথ টপার্স মেন্টরশিপ। এটা হচ্ছে আমি সহ আমাদের যে ডিএমসির টপার ভাইয়ারা আছে, তারা হচ্ছে, আমি এটা নিয়ে বেশি সময় নিব না, জাস্ট 5 মিনিট। তারা হচ্ছে একটা মেন্টরশিপ আমরা তোমাদেরকে দিব আর কি, অফার করছি। এটা নিয়ে আমরা এখনো কোনো বিজ্ঞাপন বা কিছু একটা চালাই নাই, জাস্ট এবারে আমরা আহ, মানে তোমাদের সামনে এই ওয়েবিনারে আমরা একটু এক্সপোজ করতেছি। গত বছর আমরা এটা নিয়ে মানে করেছিলাম খুবই আনঅফিসিয়ালি, কোনো ধরনের ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম আমরা খুলিনি। জাস্ট আমি পার্সোনালি অনেকজনকে হচ্ছে মেন্টরশিপ দিয়েছিলাম, আমাদের কলেজের জুনিয়র এবং আমাদের এলাকার জুনিয়র এবং আরো কিছু জুনিয়র, যেহেতু আমি কিছু ভিডিও বানাইতাম যার কারণে হচ্ছে কিছু স্টুডেন্ট পাইছিলাম। তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে মেন্টরশিপ দিয়েছিলাম, এবং আমাদের মেন্টরশিপের সবচেয়ে যে পজিটিভ দিকে সেটা হচ্ছে 90% হচ্ছে তাদের সাকসেস রেট ছিল। অর্থাৎ মানে 90% স্টুডেন্টই চান্স পাইছে এবং কয়েকজন ঢাকা মেডিকেল চান্স পাইছে। সো আমরা এটা নিয়ে খুবই কনফিডেন্ট, এজন্যই এবার হচ্ছে আমরা একটু ভালো করে আরেকটু বেশি এক্সাম দিয়ে তারপর হচ্ছে সেশন নিয়ে মানে আমরা তোমাদেরকে বলবো যে কি কি আমরা দিব। তো আমি হচ্ছে একটু ইন্ট্রোডিউস করতেছি তোমাদের সাথে। এখানে হচ্ছে কি কি থাকবে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু প্লিজ কনফার্ম করলে আমাকে সুবিধা হয়। আমাকে কি শুনতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে শোনা যাচ্ছে আশা করি। তাইলে আমরা এই মেন্টরশিপ প্রোগ্রামে, আমি আমি তোমাদেরকে এই মেন্টরশিপ প্রোগ্রামে মানে জয়েন হতে বলছি বলছি না, বা জাস্ট এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করো, কারণ আমরা এই জিনিসটা এই জন্যই বানাইছি যে এই জিনিসটাই এই এই প্রসিডিউরটা, এই প্ল্যানটাই হচ্ছে তোমাকে আরেকটা হচ্ছে তোমাকে মানে ভিশন দিয়ে দিবে যে তোমার আসলে কি করা উচিত। ঠিক আছে? সো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এক্সাম এবং হচ্ছে তোমার কিছু ডেটা নিব। ডেটা নেওয়ার মাধ্যমে তুমি যে আসলে কোন অবস্থানে আছো, তুমি এখন এক্স্যাক্টলি কোন অবস্থানে আছো, তুমি কি অনেক কিছু করে ফেলেছো, তুমি কি ঢাকা মেডিকেল চান্স পাওয়ার মতো, নাকি তুমি হচ্ছে মানে একজন একটা বিভাগীয় মেডিকেল চান্স পাওয়ার মতো, বা জাস্ট একটা ওভারভিউ তুমি এখন কোন স্ট্যান্ডার্ডে আছো। তুমি মানে তুমি কি তোমার মূল বই পড়া শেষ করে ফেলেছো, নাকি মূল বইয়ের মধ্যে গ্যাপ আছে, নাকি আরো কম পড়াশোনা করেছো। মানে একটা তোমার অবস্থা নির্ণয়ের জন্য একটা এক্সাম নিব এবং তোমার কিছু ক্রাইটেরিয়া শুনবো তোমার থেকে, যে তুমি কেমন, তুমি কি মুখস্থ ভালো পারো, নাকি তুমি বুঝে পড়লে ভালো মনে করো। মানে এরকম হচ্ছে আরো কয়েকটা 10টা 12টার মতো হচ্ছে ইনফরমেশন, যেগুলো হচ্ছে তোমাকে কোশ্চেন করার মাধ্যমে আমরা নিব। যেটা নিলে কি হবে, তোমার অবস্থা মানে তুমি কেমন, তুমি হচ্ছে পজিশনটা কেমন সেটা হচ্ছে তোমার আমরা বুঝতে পারবো। কারণ এটা কেন জরুরি, কারণ হচ্ছে তুমি কেমন এটা বুঝতে পারলেই হচ্ছে তোমাকে সবচেয়ে ঠিক ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব। মানে একজন ডাক্তার যখন মানে কি করে রোগীকে হচ্ছে ট্রিটমেন্ট দেয়, তখন তাকে হিস্ট্রি নিতে হয় যে কি কি তোমার হয়েছে, আগে কোনো সমস্যা হয়েছিল কিনা, বর্তমানে তোমার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড সুগার আছে কিনা, হাই টেনশন হাইপার টেনশন আছে কিনা ইত্যাদি। হ্যাঁ, সো এগুলো কেন জানতে হয়, কারণ হচ্ছে অবস্থা নির্ণয় করতে হবে যে তোমাকে এই ড্রাগ দেওয়া যাবে কিনা, তোমাকে এই ড্রাগ দিতে পারবো কিনা, বা এই ড্রাগ দিলে সুবিধা হবে কিনা, এটা ভালো কাজ করবে কিনা। সো আমি মনে হয় আশা করি বুঝাইতে পারছি যে কেন আমাদের এক্সামটা এবং ক্রাইটেরিয়া শুনতে হয়। দেন আমরা অবস্থা অনুযায়ী ডিসিশন নিব। মানে তুমি আমাদের সাথে জয়েন হওয়ার সাথে সাথেই তোমাকে একটা 1-to-1 মেন্টরশিপ, যেটা সবসময় চলতে থাকবে একদম শেষ পর্যন্ত। তো তোমাকে একদম ধরে বসে তোমার সাথে কথা বলে একদম অন করে তোমাকে হচ্ছে একটা প্ল্যান করে দিব। রিভিশন প্ল্যান, স্টাডি প্ল্যান, প্রোডাক্টিভিটি প্ল্যান, এক্সাম প্ল্যান, দেন হচ্ছে মানে আরো এটসেট্রা যা হয়। মানে তোমাকে কিভাবে হচ্ছে পুরো সময়টা মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত, পরীক্ষা দেওয়ার সময় পর্যন্ত তুমি আসলে কি কি করতে হবে, এভরিথিং আমরা হচ্ছে কভার করবো। এভরিথিং মানে এক্সাম হলে কিভাবে তুমি পেনি খাওয়া থেকে বাঁচবে, মানে মানে কি না হয় আর কি, যা যা হয় আর কি, আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যা বলেছি সবকিছুই আমরা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এবং আরো টপার যারা আছে, মানে মেডিকেল এডমিশন 17th হয়েছে, ও আছে, এরকম হচ্ছে আমার আগে যারা আছে এরাও আছে, তোর আছে, এরকম করে থাকবে। তবে এই উদ্যোগটা হচ্ছে আমার নিজের, তবে আমি ওদেরকে অ্যাড করেছি। আচ্ছা, যাই হোক। তো এভাবে হচ্ছে আমরা প্ল্যান করে দিব, একদম প্ল্যান করে খাবে ধরে লিখে লিখে দিব, এবং শুধু প্ল্যান করে দিয়ে বসে থাকবো না, এটাকে হচ্ছে জবাবদিহিতার আওতায় আনবো, এনকাউন্টার করবো, যে সরি কাউন্টার করব, যে মানে তোমার হচ্ছে 1 সপ্তাহ পর পর আমরা সেশন নিবো যে কার কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, এবং একজন মেন্টর তোমাকে মানে ধরে ধরে এভাবে তোমাকে করতে থাকবে যে তোমার ডেইলি এক্সামের মার্কস গুলো কি পারতেছে কিনা, দেন হচ্ছে পড়াশোনা হচ্ছে আগে চেয়ে ভালো হচ্ছে কিনা, তুমি মেমোরি টেনশন পারছে কিনা, মানে এভরিথিং তোমাকে হচ্ছে একটা জবাবদিহির মধ্যে রাখবে যে তুমি পড়াশোনা কেন মানে লেকিংস হচ্ছে কিনা, মানে এভরিথিং। হ্যাঁ, তোমাকে আমরা যেটা বললাম যে একজন এক্সপিরিয়েন্স থাকা দরকার, সেই এক্সপিরিয়েন্স একজনই হচ্ছে তোমার আমরা প্রোভাইড করবো। আমি নিজে হতে পারি সেটা, অথবা অন্য কোনো একজন হতে পারে। ঠিক আছে? তো আমরা কিন্তু এরপর হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার সেশন করবো, তোমরা যত ইচ্ছা কোশ্চেন করতে পারো, এবং
তোমরা রেজিস্ট্রেশনের সময় যে কোশ্চেনগুলো করেছো সেগুলো হচ্ছে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো কিপ পেশেন্স ফর 5 মিনিটস প্লিজ। আমরা এখনই মানে কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাবো। আমরা জাস্ট প্রোগ্রামটাকে হচ্ছে একটু ইন্ট্রোডিউস করেছি, প্লিজ। আশা করি তোমাদের ভালো লাগবে এটা। আমরা এটাকে খুবই প্রিমিয়াম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছি, এবং প্রিমিয়াম সাপোর্ট দেওয়ার জন্য, আসলে প্রিমিয়াম সাপোর্ট দেওয়ার জন্য প্রিমিয়াম ওয়েবসাইট। সো আমরা প্রথমে যেটা বলেছি এখানে যে আহ, এই যে ভিডিওটার কথা বলেছিলাম, যে ভিডিওটাতে আমরা কোচিং এর কথা বলেছি, তোমরা পরে দেখে নিতে পারবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা মেডিকেল এডমিশন টাইম জুড়ে তোমাদের অনেকগুলো ভিডিও দিব, গাইডলাইন কিভাবে কি করতে হয় না করতে হয় এগুলো আরো ডিটেলসে বলবো। একদিনে তো আর 1 ঘন্টায় সবকিছু বলা যায় না। আচ্ছা, তাইলে আমাদের এই কোর্সে কি কি থাকছে আমি একটু জাস্ট বলে দিব, প্লিজ তোমরা একটু পেশেন্ট রাখো। এখানে তাহলে প্রস্তুতি সবার আগে তোমাদের এমআরআই রিপোর্টের কথা বললাম, সেটা হচ্ছে তোমার যে পরীক্ষা নেওয়ার মাধ্যমে রিপোর্টটা করবো। এবং এখানে আমাদের কিছু এক্সাম থাকবে, সার্জিক্যাল এক্সাম, আমরা একটা নাম দিয়েছি এবং টেকা। এখানে 3 ধরনের এক্সাম থাকবে। কয় ধরনের? 3 ধরনের এক্সাম থাকবে। একটা হচ্ছে অনুশীলনীর উপর এক্সাম, শুধু অনুশীলনের উপর সবগুলা, মানে যতগুলো কোশ্চেন হয় সবগুলার মানে অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে এখানে, মানে যত ইচ্ছা তত এক্সাম দিতে পারবে। নাম্বার 2 হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট টপিকের উপর এক্সাম এখানে পাবে। ইম্পর্টেন্ট টপিকের উপর এক্সাম আলাদা করে কোচিং নেওয়া হয় না, জাস্ট আমরা এটাকে এড করেছি এই জন্যই যে যাতে করে তোমার প্রিপারেশনটা আরো বেশি স্ট্রং হয়, আরো বেশি স্মুথ হয়। আরেকটা এক্সাম হচ্ছে, এটা হচ্ছে তোমার আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে প্রোগ্রেস টেকিং এক্সাম। প্রোগ্রেস টেকিং এক্সামটা হচ্ছে আমি নিজে আমার সময় দিয়েছি, যদিও কেউ আমাকে এটা শিখাই দেয় নাই, কিন্তু তারপর আমি নিজে নিজে এটা আবিষ্কার করেছিলাম। সেটা হচ্ছে যে মানে আমাদের 10টা কোশ্চেন ছিল, 10টা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল 100 মার্কের, মানে মোট হচ্ছে 1000 মার্কের। তাহলে আমি আমার যে সময়টা ছিল 4 মাস সময়, এটাকে ভাগ করে 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 আমি 10টা এক্সামই দিয়েছিলাম, এবং শুরুর দিন থেকে লাস্টের দিন পর্যন্ত ট্র্যাক করেছিলাম নিজেকে যে আমার মার্কটা কতটুকু বাড়ছে, কতটুকু বাড়ছে 10 দিন পর পর এক্সাম দিতাম। যেমন ধরো আমি যখন প্রথম হচ্ছে এক্সাম দিলাম, একদম প্রিপারেশন শুরু করার আগে, কোচিং শুরু করে কিছু না, জাস্ট এক্সাম দিলাম, তখন আমি পাইছিলাম হলো 70 চাইতেও কম, 70 চাইতেও কম। দেন হচ্ছে নেক্সট পরীক্ষাতে আমি 70+ পাইছিলাম। তারপরে পরীক্ষাতে 70+, 70+ বা 80+-এর একটু কম, মানে 80-এর একটু কম পাইছিলাম। দেন হচ্ছে তারপরে পরীক্ষাতে 80+ পাইছিলাম। এইভাবে হচ্ছে যে আমার মার্কটা লাস্টে গিয়ে একদম 95 হয়ে গেছে, মানে আমার যেটা টার্গেট ছিল যে আমি 95 মার্ক গেইন করবো, আমার মার্কটা 95 এ গেছে। এবং এই এক্সামগুলো হচ্ছে আমি খুবই সততার সাথে দিয়েছি, কোনো ধরনের ই ছাড়া। এবং আমরা তোমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সামগুলো হচ্ছে ওয়েবসাইটে নেওয়ার চেষ্টা করবো। এবং কিছু এক্সাম আমরা হচ্ছে একদম একদম তোমাকে ওএমআর দিয়ে, ওএমআর এর যে পিডিএফ সেটা আমরা দিব, তোমরা প্রিন্ট করে নিবে। হ্যাঁ, প্রিন্ট করে নেওয়ার মাধ্যমে সেটাকে এক্সাম দিবে, কারণ এটা হচ্ছে মূল মেডিকেল এডমিশন টেস্টের মতো করার চেষ্টা আমাদের, যাতে করে অফলাইনে এক্সাম দেওয়া যে ভাইবটা সেটা তোমরা পেতে পারো। আর এক্সাম, কিছু এক্সাম মানে বেশিরভাগ এক্সাম আমরা ওয়েবসাইটে নেওয়ার চেষ্টা করবো, এবং ওয়েবসাইটে খুব প্রিমিয়াম ভাবে তোমরা এক্সাম দিতে পারবে, এবং এক্সাম দেওয়ার পরে তোমরা মার্কটা জানতে পারবে। প্লিজ তারপরে হচ্ছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের এক্সাম গুলো গেল 3টা এক্সাম। এই 3টা এক্সাম তোমাকে এত বেশি হেল্প করবে যে এই এক্সাম গুলো দিলে তোমার যে চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে, এবং অনেকের সাথে আগে থাকতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বলেছি যে স্মার্ট রিভিশন, সেটাও বলেছি। তো রিভিশন নিয়ে আমরা তোমাকে একদম প্ল্যান করেই দিব। আমি যদিও বলেছি যে একদিন পর পরে তোমাদের রিভিশনের যে সাইকেলটা সেটাকে কন্টিনিউ করতে হবে। দেন হচ্ছে একটা সাবজেক্ট 3 বার অন্তত রিভিশন দিতে হবে। সেটা আমরা তোমাকে একদম হাতে ধরে, তুমি যেখানে কোচিং করো না কেন, এখন তো তোমাদের কাছে আমি হাতে ধরে মানে করাতে পারছি না বিষয়টা, কারণ বুঝতেই পারতেছো যে এখন ওয়েবিনারে তো সম্ভব না। তো আমরা এটাকে একদম হাতে ধরে তোমাকে একজন মেন্টর, ধরো যে আমি তোমাকে একদম তোমার সাথে কথা বলে বলে তুমি যে কোচিং থাকো না কেন সেই কোচিং সাথে মিলিয়ে ডিভিশনের যে সাইকেলটা সেটাকে হচ্ছে তোমার সেট করে দিবে। এবং ডিভিশন সাইকেলের পরে যে তোমার এক্সাম দেওয়ার কথা, সেই এক্সাম যে তুমি দিচ্ছ কিনা, তোমার এক্সামে মার্কস পাচ্ছ কিনা, সেটা মানে মার্কস কতটুকু পাচ্ছ সেটা জব দিতে আমরা করবো। কারণ তুমি, আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে তোমার কাছের মানুষ নয়, মানে আত্মীয় নয়, তাদেরকে তোমার যে অবস্থা, তোমার যে মনের কথা, সেটা বলতে তোমার লজ্জা লাগে না বা লজ্জা পাওয়ার কথা না। তো তোমরা একদম ফ্রাঙ্কলি তোমাদের যে ব্যাপারটা, তোমাদের যে ওই সময় সিচুয়েশনটা, সেটা আমাদের বলতে পারবে, এবং আমরাও তোমাদেরকে হেল্প করারই চেষ্টা করবো, হেল্প করার জন্যই এটা। তো বুঝতে পারতেছো যে তোমাদের জন্য এটা কতটুকু হেল্প হতে পারে। আর একটা কিছু বিষয় যে স্মার্ট পড়াশোনার মধ্যে তো কিছু বিষয় আছে যে মনে রাখা, সেগুলো আমরা তোমাকে জব দিয়ে করার চেষ্টা করব, এবং হচ্ছে তোমাকে এগুলো আমরা ফ্রিতেই দিব আমাদের চ্যানেল, আমরা এগুলো ফ্রিতেই হচ্ছে আমরা বলবো যে কিভাবে কি করতে হয় না করতে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি কোন জায়গা থেকে পড়বে এবং কোন জায়গা থেকে পড়বে না, সেটা বলে দেওয়া কিন্তু মনে রাখার জন্য হেল্পফুল। কারণ বেশি পড়লে তো তোমার মনে থাকবে কম, আর কম পড়লে তোমার মনে থাকবে বেশি।
সো কম পড়তে হবে কিন্তু বেশি বার পড়তে হবে, সেটা হচ্ছে একটা ব্যাপার, সেগুলো আমরা দেখিয়ে দিব। আচ্ছা তারপর হচ্ছে মেন্টাল কন্ডিশনিং, এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে মানে রিভিশনের উপরে যদি কোনো একটা বিষয় আমাকে বলতে হয়, সেটা হচ্ছে আমি বলবো মেন্টাল কন্ডিশনিং। কেন? কারণ অনেক ভালো স্টুডেন্ট, কোচিং অনেক ভালো করতো, মডেল ভালো করতো, অনেক ভালো করতো, কিন্তু লাস্টে গিয়ে চান্স পায় না, এরকম অনেক হয়। লাস্টে গিয়ে ঢাকা মেডিকেলে চান্স পায় না, এরকম অনেক হয়, কিন্তু সে ঢাকা মেডিকেল চান্স পাওয়ার মতোই স্টুডেন্ট, এরকম অনেক হয়। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, মাত্র 5,000 জনে গিয়ে তো ভালোভাবে পড়াশোনা করে। আই থিঙ্ক দ্য অবজারভেশন ইজ, মানে আমি যেটা অবজার্ভ করছি সেটা হচ্ছে মোটামুটি 20 থেকে 30 হাজার স্টুডেন্ট একদম ভালোভাবেই প্রিপারেশন নেয়, চান্স পাওয়ার মতো করেই প্রিপারেশন নেয়, কিন্তু পারে না। কারণ কারণ পরীক্ষার হলে গিয়ে প্যানিক করে ফেলে, পরীক্ষার হলে গিয়ে মাথা একদম আওলায় ফেলে, পরীক্ষার হলে গিয়ে ভুল ডিসিশন নেয়, পরীক্ষার হলে গিয়ে কিছু মনে থাকে। সো এটা হচ্ছে মেন্টাল কন্ডিশনিং। সো এটার জন্য তোমরা কি করতে পারো, আমরা এখানে যা যা লিখেছি সেটা হচ্ছে প্যানিক কন্ট্রোল করতে হবে, তারপর হচ্ছে ফোকাস ধরে রাখতে হবে, ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, দেন হচ্ছে তোমার যে রিচুয়াল সেগুলো করতে হবে। সো আমরা কিভাবে কি করতে হয় না করতে হয় এভরিথিং তোমাদেরকে কভার করবো। আর তোমাদের যে জানার বিষয় থাকবে সেগুলো আমরা লাস্টে মানে কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে মেন্টাল কন্ডিশনিংটা আমরা কিভাবে করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমি আরেকটু বলি, সেটা হলো যে আমি যেটা করতাম, আমি নিয়মিত মেডিটেশন করতাম, নিয়মিত নামাজ পড়তাম, যেহেতু আমি একজন মুসলিম। তারপরে হচ্ছে আমি নির্দিষ্ট সময় ঘুমাইতে যেতাম, এবং আমি একজন মানে ঘুম বেশি মানে রাত জাগতে পারি না, সো আমি আগে ঘুমানোর চেষ্টা করতাম। আর সেটা সব সময়, মানে আমি ঘুমকে এত বেশি প্রায়োরিটি দিতাম, মানে চান্স পাওয়া তো আমার জন্য খুবই জরুরি, ফরজ, ঢাকা মেডিকেল চান্স পেতে হবে, কিন্তু তারপর আমি ঘুমকে কখনোই, মানে ঘুমকে কখনোই হচ্ছে মানে কি বলে, ঘুমকে কখনো হচ্ছে আমি কম গুরুত্ব দিতাম না। একদম আমাকে 6 ঘন্টা ঘুমাতে হবে, মানে 6 ঘন্টায় ঘুমাতে হবে। আমি ঘুমাইতে যেতাম 11টার সময়, 5টার সময় উঠতাম। যদি ঘুমাইতে যেতাম 10টার সময়, তাহলে 4টার সময় উঠতাম, এরকম হতো। তো আমার এই গল্পগুলো থেকে একটু তোমরা এক্সপিরিয়েন্স নিতে পারো যে কি কেন আসলে মানে সাকসেস হওয়া যায়, কিভাবে হচ্ছে সাকসেস হওয়া যায়। সাকসেস হওয়ার জন্য খালি শুধু পড়াশোনা যে মানে এনাফ না, তোমার লাইফ স্টাইল, তোমার ডিসিশন, তোমার হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে এভরিথিং, ডেইলি নেসেসারি যে কাজগুলো করতে হয় সবগুলোই কিন্তু তোমার মানে জরুরি বিষয়। সেটা বোঝানোর জন্য আমি মেন্টাল কন্ডিশনিং টার্মটা ইউজ করছি। কারণ আমরা যাই কিছু করি সবগুলো হচ্ছে একটা মেন্টাল কন্ডিশনিং এর মধ্যে দিয়েই হয়। আশা করি বুঝতে পারছি। সো ওই যে অনেকগুলো চান্স পায় না, এটার কারণ হলো এই প্যানিক অ্যাটাক, নার্ভাস হয়ে যাওয়া। সো এগুলাকে আমরা যেন আমাদের জীবনে যেন না হয়, আমাদের এক্সাম হলে যেন না হয়, এবং আমাদের জীবনে হতাশা যেন না হয়, সেজন্য আমরা মেন্টাল কন্ডিশনিং করব। এবং সেটা করার জন্য আমাদের প্রপার গাইডলাইন আছে এবং মেন্টর আছে। আচ্ছা, আর লাস্টলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বলেই ফেলেছি ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ, যেটা হচ্ছে তোমাকে ওয়ান টু ওয়ান তোমার যে ব্যক্তিগত প্রবলেম গুলা এবং শুরুতে যে তোমাকে ধরিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমরা পার্সোনালি করবো। আর যে বিষয়গুলো হচ্ছে কমন, যে বিষয়গুলো হচ্ছে কমন, সেগুলো আমরা সেশনের মাধ্যমে, প্রতি সপ্তাহে একটা করে সেশন থাকবে, প্রতি সেশনে আমরা তোমাদেরকে কিভাবে কি করতে হবে না করতে হবে, যেগুলো কমন বিষয়, যেগুলো সবারই হয়, হ্যাঁ, যেগুলো আমাদেরকে জানানো উচিত, সেগুলো আমরা সবাইকে একসাথে জানাবো। আচ্ছা, সো গাইডেন্স যারা হচ্ছে তোমার নিয়েছিল আমাদের থেকে এর আগে, তো আমরা তাদের কথা বলেছি, তারা 90% আমাদের সাকসেসফুল ছিল। এবং তোমরা কিছু ওয়েবসাইটে দেখে নিতে পারো যে তারা হচ্ছে কিছু আমাদের রেটিং দিয়েছিল, হ্যাঁ, তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, আর আমার পরিচয় এখানে হচ্ছে আমি দিয়েছিলাম, এটা তোমার আমার পরিচয় আগে থেকেই তোমরা শুনেছো, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি একটু বলবো যে আমাদের যে কোর্সটা, এটা হচ্ছে 2,000 টাকা প্রাইস, কিন্তু আমরা আমরা যেহেতু প্রথমবার শুরু করতেছি এবং আমরা খুবই নিউ, এজন্য আমরা আজকের জন্য আজকের জন্য এটাকে খুব, আজকের জন্য না, জাস্ট মানে প্রথম 20 জনের জন্য এবং আজকের জন্য টাইমটা আমরা একটু বাড়িয়ে দিব, সমস্যা নাই। কিন্তু আমরা আজকের জন্য বা কালকের জন্য এবং প্রথম 20 জনের জন্য আমরা এটাকে খুবই সীমিত মূল্যে দিচ্ছি, মাত্র 499 টাকায় এককালীন। অর্থাৎ 499 টাকা দিলেই তোমার পুরো যে মেডিকেল এডুকেশন টাইম বা পুরো মেডিকেল এডুকেশন জার্নিটা, সেটা তোমার আমরা একদম কভার করে দিব। তুমি একটা কোচিং করবে, বা কোচিং করবে কিনা না করবে বা করা করবে সেগুলো তো মানে আমরা বলবোই। সাথে আমাদের যে মেন্টরশিপটা নিলে তোমাদের সাকসেস রেটটা মানে অনেক বেশি বেড়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ বিগত বছরের ডেটাগুলো আমাদের তাই। আচ্ছা, তাহলে এই প্যাকেজে যা যা পাচ্ছেন এটা আমরা সবাই বলেই ফেলেছি। সো তোমরা যারা মনে করো যে আমার একটা মেন্টরশিপ প্রয়োজন, তাহলে তোমরা এনরোল করতে পারো। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে এই প্রোগ্রামটাতে জয়েন করতে, কারণ আমরা এটাকে খুবই কম প্রাইসে রাখছি, কারণ 499 টাকা খুবই কম প্রাইস। এই মেন্টরশিপ প্রোগ্রামগুলো এখন বাজারে যেটা হয় মোটামুটি 2,000 বা তার চেয়ে বেশিতে চলে, কিন্তু আমরা অনেক কমে দিচ্ছি এজন্যই যে আমরা সার্ভিসে কোনো ত্রুটি করবো না। আমরা এই জন্যই কমে দিচ্ছি যে আমাদের হচ্ছে মানে প্রথমবার, এটা হচ্ছে মানে আমরা উদ্বোধন করছি আর কি। আর আমরা হচ্ছে আহ, পরবর্তীতে প্রাইসটা একটু বেড়ে যাবে আর কি, হ্যাঁ, পরবর্তীতে প্রাইসটা বেড়ে যাবে। আমরা এখন যে ছাড়টা দিচ্ছি তখন চলবে না ছাড়টা। আর এই ওয়েবিনার যেহেতু জয়েন করেছো, এই ওয়েবিনার জয়েন করার সুবিধাতেই হচ্ছে আমরা আরো বেশি ছাড়টা দিচ্ছি।
ওকে, তাহলে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে ডেটাটা দেওয়া আছে যে আজকের মধ্যে যদি জয়েন হও তাহলে এই সারটা তোমরা নিতে পারবে। আচ্ছা, আর যদি কথা বলার সাপেক্ষে তোমরা কালকেও নিতে পারো। হ্যাঁ, কালকে পরে আর তো থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই কোর্সের ইন্ট্রোডাকশনটা শেষ করলাম। আর আমাদের হচ্ছে এই কোর্সটা হচ্ছে আহ ইয়ে হচ্ছে হচ্ছে কার মাধ্যমে, অ্যান্ড্রয়েডের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের মাধ্যমে হচ্ছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট। তোমরা হচ্ছে এটাকে হচ্ছে যেতে পারবে, আমি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের লিঙ্ক দিয়ে দিব। একটা কোশ্চেন করেছিলাম, প্লিজ দেখতে পারেন, সরি। আচ্ছা, তাহলে আমি আমি আমাকে কি শুনতে পাচ্ছ? এখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন শুরু করবো, ঠিক আছে? তোমাদের যে কোশ্চেনগুলো করেছিলে সেগুলো অ্যান্সার দিব, প্লাস তুমি এখন যে কোশ্চেনগুলো করবা সেগুলো অ্যান্সার দিব। আমাকে কি শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো প্লিজ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে একটু তোমাদেরকে চিনিয়ে রাখি। আমরা ওয়েবসাইটকে খুব প্রিমিয়াম করার চেষ্টা করেছি এবং স্মুথ করার চেষ্টা করেছি। কেন? এই জন্য এটা একটা বিষয় যে আমি খেয়াল করেছি যে আমাদের দেশে যে স্টুডেন্ট গুলা বা আমাদের দেশের মানুষজন কিন্তু একটা ওয়েবসাইটে যেতে মানে ভয় পায়। এটা একটা রিলে মানে একটা সত্যি কথা যে ভয় পায় কোনো ওয়েবসাইটে গিয়ে হচ্ছে সুন্দর মতো নেভিগেট করতে, মানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করেছি, কারণ একটা জিনিস যত সুন্দর হয়, যত স্মুথ হয়, সেটা ব্যবহার করতে খুব ভালো লাগে। তো এটা আমরা চেষ্টা করেছি। আর আমাদেরকে হচ্ছে ইমেল করতে পারো যে কোনো সময়। আচ্ছা, আমি একটু ওয়েবসাইটে ঘুরে দেখাবো, 1 মিনিট সময় লাগবে। ওকে, আমরা হচ্ছে আমাদের হচ্ছে তোমার আহ, আমাদের যে মোটোটা সেটা হচ্ছে বেটার ওয়ে টু লার্ন, মানে আমরা হচ্ছে শেখার যে আরো বেহতার মানে ভালো ভার্সন আছে সেটাকে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। আমরা এতক্ষণ যত কিছু বলেছি তোমরা আশা করি আমাদের যে থিমটা সেটা আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে দি অ্যান্ড্রয়েড শপ ডট দি অ্যান্ড্রয়েড ডট শপ। ঠিক আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, আমি লিঙ্কটাও দিয়ে রাখবো। তোমরা ভিজিট করতে পারো। আর তোমরা চাইলে অনেক কিছু খুঁজে দেখতে পারো। হ্যাঁ, যদিও আমরা অনেক কিছু দিয়ে নাই, কারণ আমরা হচ্ছে কেবল শুরু করেছি, কিন্তু আমরা খুবই ভালো করে শুরু করেছি। তোমরা আমাদেরকে ট্রাস্ট করতে পারো। আর এখানে অনেকগুলো ফ্রি রিসোর্স আমরা দিয়ে রাখবো। যেখানে ফ্রি রিসোর্স সেগমেন্টে এখানে আমরা অনেক কিছু ফ্রি রিসোর্স দিয়ে রাখবো। যেমন ধরো যে হচ্ছে অনেক কোচিং এর কোশ্চেন দিয়ে রাখবো, যেগুলো তোমরা 100% মানে পরীক্ষা দিতে পারবে। দেন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকতে পারে যেগুলো তোমাদের খুবই নেসেসারি, সেগুলো দিয়ে রাখবো। দেন হচ্ছে অনেক কোচিং এর মানে কিছু বই থাকে যেগুলো হচ্ছে তোমার কেনার মানে পড়ে কেনার প্রয়োজন নাই, কিন্তু কিছু অংশ দেওয়া দরকার, সেগুলো আমরা দিয়ে রাখবো। এরকম অনেক কিছু আমরা করবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখন কোশ্চেন এবং অ্যান্সার সেশন শুরু করবো। তোমাদেরকে আমরা একটু আনমিউট করে দিব। তোমরা প্লিজ কোশ্চেনটা যে করবে প্লিজ আগে না আমরা কোশ্চেন করার সময় আগে একটু হাত তুলবে, তাকে হচ্ছে আমরা একটু সুযোগ দিব, তাইলে আমাদের একটু ইন্টারাপশনটা কম হবে। তো হ্যাঁ, তো তার আগে আমরা কিন্তু আমাদের যে তোমাদের যে জিজ্ঞাসা, তোমরা রেজিস্ট্রেশন করার সময় তোমাদের যে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো আর একটু আমরা একটু ধৈর্য ধরি। হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা স্লাইড বানাইছি, তাইলে আমি তোমাদের কোশ্চেনগুলো একটু অ্যান্সার করি। হ্যাঁ, আচ্ছা, একজন কোশ্চেন করেছিল যে পড়াশোনা একদম জিরো থেকে শুরু করে কোনো জায়গায় গেলে মেডিকেল একটা চান্স মিস করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। পড়াশোনা একদম জিরো করে শুরু করা মানে হচ্ছে তোমার একাডেমিকে তো অবশ্যই কিছু পড়াশোনা আছে, এবং তুমি জিপে ফাইভ পাবে হয়তো, বা জিপে ফাইভ না পাবে খুব কাছাকাছি একটা পাবে। সো আমরা ধরে নেবো যে তুমি পড়াশোনা করেছো। হ্যাঁ, একদম পড়াশোনা না করলে তো চান্স পাওয়া যাবে না, কিন্তু আমরা সবাই জানি। কিন্তু মেডিকেলের জন্য যদি ডেডিকেটেড পড়াশোনা না করেও থাকো, এখন থেকে শুরু করলে অবশ্যই চান্স পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কিভাবে পড়া শুরু করবো, চান্স পাওয়ার সঠিক গাইডলাইন বা কৌশল কি? তাহলে আমরা চান্স পাওয়ার সঠিক গাইডলাইন মানে সব এগুলো নিয়ে তখন ধরে কথা বলেছি। কতক্ষণ হয়ে গেছে আমি জানি না, প্রায় 1.5 ঘন্টার কাছে, 1.5 ঘন্টা বেশি হয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা, তাইলে আমার মনে হয় অ্যান্সার গুলো পেয়েছো। এবং কিভাবে পড়া শুরু করবা সেটা অ্যান্সার দিই। পড়া শুরু করতে হলে হলো তোমার যে প্রথমে যে মানে টপিক গুলা বা যে অধ্যায়গুলা বা যে বইটা তোমার হচ্ছে পড়াশোনা কম হয়েছে, মনে হয়েছে যে আমার বোটানি পড়া খুব কম হয়েছে, বোটানি আমি পড়ি, তো তাহলে বোটানি দিয়ে শুরু করবো। বা যেটাই মানে যেটাই পড়া কম হয়েছে সেটা দিয়ে শুরু করবো। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট, কিভাবে প্রথম সারিতে থাকা যায়। আচ্ছা, মেডিকেল এডমিশন টেস্টে কিভাবে প্রথম সারিতে থাকা যায়, এই জন্য তো আমরা বলেছি রিভিশন প্ল্যান, তারপর হচ্ছে মেন্টাল কন্ডিশনিং, তারপর হচ্ছে নার্ভাস মানে না হওয়া, তারপর হচ্ছে তোমার মানে যত কিছু আমরা বলেছি
এগুলো হচ্ছে তোমার প্রথম সারিতে থাকার জন্য, একজন মানে ঢাকা মেডিকেল চান্স পাওয়ার জন্য একজন ছাত্রের যা যা করা প্রয়োজন আমরা সেটাই বলেছি। যদিও তোমাকে ঢাকা মেডিকেল চান্স পেতে হবে এরকম না, তুমি যে কোনো মেডিকেল কলেজে চান্স পাও না কেন এই জিনিসগুলো তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগে। আশা করি এই প্রশ্ন যে করেছো সে উত্তরটা পেয়েছো। যদি না পেয়ে থাকো তাহলে প্লিজ আবার একটু কোশ্চেন করবে, আমি আবার ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেন হচ্ছে কোন সাবজেক্ট কিভাবে পড়বে এবং কিভাবে বইগুলো রুটিন করে পড়তে হবে। তাইলে কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে আমরা বলেছি, একদম থরলি বলেছি। দেন কিভাবে বইগুলো রুটিন করে পড়তে হবে, ওই যে তুমি যে কোচিং এ পড়বে সেই কোচিং এর যে প্ল্যানটা সেই প্ল্যানে আগাবে, সেই কোচিং এর প্ল্যানের সাথে কোনো ধরনের কি করবে না, কোনো ধরনের কন্ট্রোভার্সি করবে না, একদম মেনে চলবে। আর সাথে তোমার নিজস্ব রিভিশন প্ল্যান থাকবে, সেটা হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে করে দিব। আর যদি আমাদের প্রোগ্রাম নাও থাকো তুমি নিজে নিজে অবশ্যই এটা করবে, কারণ এটা না করলে তোমার চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক কমে যাবে এবং তুমি একজন সেকেন্ড টাইমার হওয়ার দৌড়ে অনেক এগিয়ে যাবে। প্লিজ রিভিশন প্ল্যানটা অবশ্যই করো। তারপরে কিভাবে পড়লে একদিন একটা পূর্ণাঙ্গ সাবজেক্ট শেষ করা যাবে। সো প্রথম দিকে কখনোই একটা সাবজেক্ট একদিনে পূর্ণাঙ্গ শেষ করা যাবে না এবং শেষ করার কোনো প্রয়োজনও নাই, ঠিক আছে। তো এটা আমরা করবো যে লাস্টের দিকে গিয়ে যখন সাবজেক্ট ফাইনাল দিব, পেপার ফাইনাল দিব, তখন আমরা এটা করবো, একটা সাবজেক্ট শেষ করবো। এবং তখন অবশ্যই সম্ভব, কারণ তুমি যখন অলরেডি অনেক কিছু করে ফেলেছো এবং রিভিশন দিয়েছো, তখন তোমার সবকিছু আর পড়তে হবে না, জাস্ট দাগানো লাইনগুলোই পড়তে হবে। তো দাগানো লাইনগুলো হচ্ছে জাস্ট চোখ বুলিয়ে গিয়ে গিয়ে হচ্ছে একদিনেই সব মানে শেষ করা সম্ভব হয়। তো এটা খুবই প্র্যাকটিক্যাল। আচ্ছা, তারপরে কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো বাদ দিতে হবে তা কিভাবে বুঝবে। এটা কিভাবে বুঝবে, নাম্বার ওয়ান জিনিস হচ্ছে কোশ্চেন ব্যাংক। তুমি যখনই পড়বে একটা চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক নিয়ে বসবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসেছে সেটা দেখবে। কোশ্চেন জায়গা থেকে এসেছে সেটা নিশ্চয়ই নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট টপিক। এবং এছাড়াও তোমাদের দাগানো লাইন দেওয়া হবে, মানে দাগানো বই যে দেওয়া হবে কোচিং থেকে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দাগানো লাইনের বাইরে বেশি কিছু ইম্পর্টেন্ট থাকে না, দাগানো লাইনের বাইরে খুব একটা প্রশ্ন আসে না। সো ডায়াগোনাল লাইনগুলো ইম্পর্টেন্ট এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। কোশ্চেন ব্যাংক থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে, কোন টপিক থেকে দিয়েছে সেই টপিকটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেই টপিকটা তোমাকে পুরোটাই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সো যেগুলো ইম্পর্টেন্ট না বা যেগুলো থেকে কোশ্চেন আসে নাই বা যেগুলো দেখানো লাইন না সেগুলো হচ্ছে বাদ দিবা, খুবই সহজ তাই না। এরপরে সাধারণ জ্ঞান ইংরেজি নিয়ে প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজি ও জিকেতে ভালো করার উপায়। তাহলে তুমি যদি আগে থেকে অনেক মানে জিকে ইংরেজি কিছুটা পড়ে থাকো তাহলে তোমার জন্য এখানে ভালো করা সহজ। আর যদি আগে থেকে একদমই পড়াশোনা না করে থাকো তাহলে একটু টাফ। তারপর আমরা যেটা বলেছি যে কোশ্চেন সলভ করার মাধ্যমে প্র্যাকটিস করবে এবং কোশ্চেন সলভই হবে তোমার পড়াশোনা। ইংরেজির ক্ষেত্রে এটা তো মাস্ট, মাস্টার বাই জাহাঙ্গীর আলম বইটা পড়বা। আর জিকের ক্ষেত্রে জিকের একটা বই আমি বলেছি রেটিনা বই অথবা মানে জুয়ার জিকে অথবা এমপি3, এগুলো তো পড়বে। সাথে এগুলোর পরে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে বেশি 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 প্র্যাকটিস করতে হবে। এবং জিকে ইংরেজির উপর যে মানে পরীক্ষা থাকে সেই পরীক্ষাগুলো ভালো করে দিবা এবং আরো বেশি যে এক্সট্রা কোশ্চেন থাকে সেগুলো দিবা, তাহলে তোমার অনেক বেশি কোশ্চেন সলভ করা হবে এবং সেটা তোমার মেমোরি রিটেনশনকে বাড়িয়ে দেবে। নাম্বার টু হচ্ছে পড়াশোনার যে ভাস্ট সিলেবাস সেটাকে কভার করার জন্য সুযোগ দেবে। এবং আমাদের প্রোগ্রামেও আমরা কি করবো, ইম্পর্টেন্ট টপিকের উপর যে এক্সাম গুলো সেগুলো আমাদের জিকে ইংরেজি যে ইম্পর্টেন্ট টপিক সেগুলো এক্সাম থাকবে। তো সেখানে তোমরা এই সুবিধাটা পাবে। আচ্ছা, এখন থেকে কিভাবে পড়লে যে ইংরেজিতে সর্বজন নিশ্চিত করা যাবে, আমি যে বললাম একমাত্র কিভাবে পড়লে ইংরেজিতে ভালো করা সম্ভব, সেটা হচ্ছে মানে একটা উত্তর যদি দিতে হয় সেটা হচ্ছে কোশ্চেন সলভ করা, কোশ্চেন সলভ করা। তুমি গ্রামার পড়ে মনে রাখতে পারবে না, তারপর হচ্ছে এত ভাস্ট ভোকাবুলারি পড়ে মনে রাখতে পারবে না। তুমি ভোকাবুলারি পড়বে অবশ্যই, সেক্ষেত্রে ট্রিক্স কাজে লাগাবে, নিজে বানাবে অথবা সিনিয়র বা বিভিন্ন ইউটিউবে পাওয়া যায় আমিও দেওয়ার চেষ্টা করবো, সেগুলো ফলো করবো। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ টার্গেট, এটা তাহলে কিভাবে পড়তে হবে তাই না, ঢাকা মেডিকেলে কিভাবে চান্স পাবো। তো আমি যেহেতু আমি নিজে ঢাকা মেডিকেলে পড়ি, সো আমি যত কথাই বলেছি সবগুলো ঢাকা মেডিকেল চান্স পাওয়ার স্ট্র্যাটেজি বলেছি। অতএব আমার কথাগুলো মেনে চললে অবশ্যই তুমি ঢাকা মেডিকেল চান্স পেতে পারো, যদি তুমি একটুও এই ক্ষেত্রে ত্রুটি না করো এবং আল্লাহ যদি তোমাকে মানে তোমার ভাগ্যটা দেয়। কারণ আল্লাহ না চাইলে তো আসলে কিছু সম্ভব হয় না। তো আমরা এর জন্য বেশি বেশি দোয়া করবো, বেশি বেশি আল্লাহর কাছে চাইবো, তাহলে আল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু দিবে। আচ্ছা, একাডেমিক গ্যাপ থাকলে কিভাবে পূরণ করে ঢাকা মেডিকেল চান্স পাওয়া সম্ভব, এটাও সম্ভব। আমাদের কিন্তু শর্ট সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাস থাকার কারণে কিছু কিছু অধ্যায় আমাদের মানে খুবই ন্যাচারালি পড়া হয় নাই। মেডিকেল এডমিশন টাইম এসে পড়তে হয়েছে। যেমন ধরো যে বুড়ানির 12 অধ্যায়, সেটা হচ্ছে পড়তে গিয়ে আমার খুবই মানে প্যারাদায়ক হয়েছিল। পড়তে পড়তে মনে হচ্ছিল যে আমার মানে আর খুব একটা খারাপ অবস্থা হয়েছিল আর কি, এটা আর না বলি। তো ওই অধ্যায়টা পড়তে গিয়ে মানে ওইটা আর কখনো পড়ি নাই এর আগে। তো ওইটা অধ্যায় পড়তে গিয়ে খুব প্যারা হয়েছিল। তবে পড়তে হবে, পড়তে হবে, পড়লেই তুমি পারবে, এটা হচ্ছে তোমার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে তুমি পারবে। এবং এটা সম্ভব, এটা সম্ভব, কারণ আমি নিজে জানি সম্ভব। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সেকেন্ড টাইম, তাইলে এটা নিয়ে প্রশ্ন হলো দুইটা আছে, যেটা হলো শেষ 3 মাসের গাইডলাইন কি হবে। তো সেকেন্ড টাইমারদের জন্য শেষ 3 মাসের গাইডলাইন তোমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলেছো। এখন 3 মাসে তোমাদের যেটা সেটা হচ্ছে জাস্ট রিভিশন, জাস্ট রিভিশন। এবং আমি যেটা বলেছি মেন্টাল কন্ডিশনিং,
সেকেন্ড টাইমার সাধারণত মেডিকেল অ্যাডমিশন টেস্টের হলে গিয়ে অত প্যানিক করে না। তারপরেও যেহেতু একটা পরীক্ষা, কারণ এটা কেন মানে সেটা যে আমি আবার সেকেন্ড টাইমার দিচ্ছি, আমার ফ্যামিলি আশা করে আছে, আমার মানে আশেপাশে মানুষজন আশা করেছে আমি আবার আরেকবার কোচিং করছি। তো সেকেন্ড টাইমার না পারলে একটা মান সম্মানের বিষয় থাকে এবং একটা এক্সপেকটেশন থাকে। সো সেকেন্ড টাইমার যে পেতে হবে, এই যে একটা এক্সপেকটেশন, সেটার জন্য একটা ভয় থাকে। সো সেই ভয়টাকে নির্মূল করতে হবে। এই যে আমি বলেছি তোমাদেরকে হচ্ছে মেডিটেশন করা উচিত, ব্রিদিং এক্সারসাইজ করা উচিত, নিজের যে মানে টাইম শিডিউলটা সেগুলোকে ফিক্স রাখা উচিত, ঘুমানোর সময়টা ফিক্স রাখা উচিত, কারণ দিন শেষে আমাদেরকে ব্রেনকে কাজে লাগিয়ে করতে হবে। সো ব্রেনকে সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল যে জিনিসগুলো তাদেরকে দেওয়া উচিত সেটা দিতে হবে। নাম্বার ওয়ান ঘুম, নাম্বার টু হচ্ছে তোমার খাওয়া দাওয়া, নাম্বার থ্রি হচ্ছে বিশ্রাম, দেন মেডিটেশন, দেন হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ এটসেট্রা এটসেট্রা। আমরা এগুলো প্রোগ্রামে খুবই খুবই থরলি তোমাদেরকে করাবো উইদাউট ওয়াস্টিং এনি টাইম অফ ইউর্স। সো তারপরে হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে শেষ 3 মাসে কিভাবে পড়াশোনা করা উচিত। 3 মাসের গাইডলাইনের মধ্যে এটাই বলা হয়েছে। তোমরা পড়াশোনা করবে হচ্ছে রিভিশন দিতে প্রচুর পরিমাণে, এবং প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। কি কি এক্সাম দিতে হবে? তোমাদের যে ডেইলি এক্সাম গুলো হয় সেগুলো দিতে হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে হবে, সাবজেক্ট ফাইনাল এক্সাম দিতে হবে, তারপর ফাইনাল এক্সাম দিতে হবে, ফাইনাল দিতে হবে। তার আগে আরো 3টা এক্সাম আমরা যেগুলো বলেছি, যে অনুশীলনী টপিকের উপর এক্সাম, অনুশীলনী প্রশ্নের উপর এক্সাম, নাম্বার 2 হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের উপর এক্সাম, নাম্বার 3 হচ্ছে প্রোগ্রেস টেকিং এক্সাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা আমাদের সাথে জয়েন হলেও দিতে পারবে, আবার জয়েন না হলেও দিতে পারবে, কারণ তোমাদের এই ধরনের বিষয়গুলো প্রোভাইড করা হয়। সো আমার মনে হয় আমাদের সাথে যদি তোমরা দাও, তাহলে তোমাদের ট্র্যাকিংটা সেটা আমরা খুবই ভালো করে জাজ করতে পারবো, এবং তোমাকে আরো বেশি ভালো করার যে উপায় সেগুলো আমরা বলতে পারবো। আচ্ছা, লাস্ট ওয়ান অন্যান্য জিজ্ঞাসা, সেগুলো হচ্ছে এডমিশন সময় ঘুম কমানোর কার্যকরী উপায়। সেটা হচ্ছে ঘুম কমানোর সবচেয়ে প্রধান উপায়টা হচ্ছে তুমি ঘুমকে কখনোই একটা নেগেটিভ জিনিস ভাববা না, কারণ ঘুম হচ্ছে ব্রেনের জন্য খুবই খুবই একটা উপকারী ফুয়েল। হ্যাঁ, মানে ঘুম না হইলে ব্রেন মানে কাজই করতে পারবে না। তো ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি 7 ঘন্টা ঘুমাতে হয় তাহলে 7 ঘন্টা ঘুমাবা, তোমার 6 ঘন্টা ঘুমাতে 6 ঘন্টা ঘুমাবা। তো ঘুমকে একটু মানে অপটিমাল করার জন্য, অপটিমাইজ করার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে ঘুমের টাইমটাকে ফিক্স রাখা। অর্থাৎ যদি 10টার সময় ঘুমাতে চাও তাহলে প্রতিদিন 10টার সময় ঘুমাই যাও, যদি 11টার সময় হয় তাহলে 11টার সময়, 12টার সময় হলে 12টার সময়। সো ফিক্স রাখো। নাম্বার 2 হচ্ছে ঘুমানোর সময় তোমার ঘুমানোর যে এনভায়রনমেন্ট সেটাকে একদম ডার্ক রাখো, কোনো ধরনের আলো যেন না জ্বলে। নাম্বার 3 হচ্ছে উইদাউট এনি ডিস্ট্রাকশন, এনি সাউন্ড, তাহলে তোমার ঘুমটা অনেক প্রপার হবে। আর সারাদিন অনেক টেনশন করলে, অনেক বেশি ডিস্ট্রাক্টেড থাকলে তোমার ঘুমও কিন্তু সেটা প্রভাব পড়বে। আরেকটা বিষয় হচ্ছে, এই জন্য তোমরা ঘুমানোর আগে 1 ঘন্টা সময়ের মধ্যে কোনো ধরনের স্ক্রিনকে অ্যাভয়েড করো, অর্থাৎ মোবাইল বা ফোন বা আদার্স ডিভাইস সেগুলোকে অ্যাভয়েড করবা, তাহলে তোমার ঘুমটা আরো বেশি ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে কৃষিগুচ্ছের ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তাহলে কৃষিগুচ্ছের ভর্তি, এটা হচ্ছে কে কোশ্চেন করেছে আমি জানি না, সেকেন্ড টাইমার হয়ে থাকে বা আমি জানি না। তবে কৃষিগুচ্ছের ক্ষেত্রে তোমরা যেটা করবা, মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের যে অনেক পড়াশোনা সেটা কিন্তু কৃষিগুচ্ছে কাজে লাগে। সো এটা নেওয়ার পরে যদি তুমি কৃষিগুচ্ছ দিতে চাও, যদি এটা না হয় কোনো কারণে, তাহলে তখন তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, এবং কোশ্চেন ব্যাংকের যে টপিকগুলো সেগুলো পড়তে হবে। কৃষিগুচ্ছ খুবই সহজ প্রশ্ন হয় আমি জানি। তো এগুলো তোমাদের জন্য বেশি একটা প্যারা হবে না যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবে। আচ্ছা, আপনাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এবং আপনাদের অ্যাডমিশন জার্নি কেমন ছিল এটা নিয়ে আমরা বলেছি। আমাদের যে কোর্স সম্পর্কে সেটা তোমাদের থরলি বলেছি, কোর্সের যে ডিটেলস সেটা বলেছি, এবং আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করি যে কোর্সটাকে তোমরা এনরোল করো, কারণ এত কম প্রাইসে এত ভালো কোর্স তোমরা কোথাও পাবে না। এবং এটা শুধু মানে পাওয়ার জন্য না, এটা তোমাদেরকে আসলেই লিটারেলি এত বেশি হেল্প করবে যে তুমি চান্স পাওয়ার পরে আমাদেরকে জানাবে যে আমার এটা কি পরিমাণ উপকার হয়েছে। আর আমাদের এডমিশন জার্নি আমি গল্প আমার এডমিশন জার্নিটা বলে ফেলেছি, এবং তোমরা যদি আমার সাথে যুক্ত হও তাহলে আমাদের যে আরো মেন্টর আছে তাদের গল্প জানতে পারবে। সো থ্যাংক ইউ। এখন আমি এই সেশনটা শেষ করছি, এবং এটাকে কোশ্চেন যে স্লাইড সেটাকে আমরা এখন শেষ করছি। এখন তোমাদের জন্য আমি মাইকটাকে ওপেন করে দিব, তোমরা জাস্ট একজন একজন করে একজনের যতগুলো কোশ্চেন আছে সবগুলাই করবে, এবং যতগুলো কোশ্চেন আছে সবগুলাই করবে, এবং যে কোশ্চেনটা রিপিট হয়ে যাবে প্লিজ পরবর্তী জন আর সেই কোশ্চেনটা করবে, কারণ তুমি সেই অ্যান্সারটা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ। কে আগে প্রশ্ন করতে চাও প্লিজ হ্যান্ড রেজ করো, আমরা তার নামটা বলবো তখন সেই কোশ্চেনটা করবে, তাহলে একটু সুবিধা হবে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, সিমন নামে একজন, তুমি হচ্ছে প্রশ্ন করতে চাচ্ছ মেবি, তাহলে তোমাকে সুযোগ দেওয়া হলো, ভাইয়া, তুমি কোশ্চেনটা করো আমি প্লিজ। রেটিনা কোর্সে ভর্তি হয়েছি, তো রেটিনা থেকে ডাইজেস্ট আমাকে দেওয়া হয়েছে। যদি আমি মূল বই বেশি ফোকাস না তোমার দিই, কথা আমি রেটিনা শুনতে পাচ্ছি ডাইজেস্টটা না। পড়ি, তাহলে কেমন হবে? হ্যালো ভাই, কথা শুনতে পাচ্ছেন?
হ্যালো। এই মিউট করে কখন যায়? আসসালামু আচ্ছা আলাইকুম ভাই। আচ্ছা ভাইয়া মানে আমি বলতেছিলাম হ্যাঁ আজকে আমি রেটিনায় ভর্তি হয়েছি, তো ওইখান থেকে ডাইজেস্ট গুলো দেওয়া হয়েছে, তো মেইন বই ফোকাস না দিয়া ডাইজেস্ট গুলো ভালো করে পড়ি তাহলে কি ভাইয়া হবে, নাকি মেইন বই ভালো করে ফোকাস দিতে হবে? আচ্ছা, তোমার কোশ্চেন হইলো মেন বই গুরুত্বপূর্ণ নাকি হচ্ছে ডাইজেস্ট কথা গুরুত্বপূর্ণ, শোনা তাই যাচ্ছে না? না ভাই, আপনার মাইক্রোফোন অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন, আমি কি অনেকক্ষণ ধরে কথা বলতেছি কিন্তু শোনা যাচ্ছে না, এরকম হয়েছে? জি ভাইয়া, বোঝা যাচ্ছে না। মানে প্লিজ 1 মিনিট। আচ্ছা, ওকে। এরকম কি হয়েছে যে আমি কতক্ষণ ধরে কথা বলছি কিন্তু তোমরা শুনতে পারোনি? না, এরকম হয় প্লিজ নাই ভাইয়া, কনফার্ম। কথা শোনা গেছিল। মানে হাত বা কথার মাধ্যমে বলো, একটু চ্যাটের মাধ্যমে বা হাত রেজ করার মাধ্যমে বলো, তাহলে সুবিধা হয়। যে আমি এতক্ষণ ধরে যা বলেছি তোমরা কি শুনেছো? শুনলে হাত তোলো এবং একজন জাস্ট বলো যে হ্যাঁ। জি ভাইয়া, শোনা গেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে শুনতে পেরেছো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তোমার কোশ্চেনটা ছিল হলো রেটিনা ডাইজেস্ট আগে মূল বই, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে একটু হাত তোলো, কথা একটু বোঝা যায় না তো তাই, যার কারণে একটু প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কোশ্চেনটা হচ্ছে রেটিনা ডাইজেস্ট আগে মূল বই। তাহলে আমার কথা হইলো মূল বইয়ের কোনো বিকল্প নেই, মূল বইয়ের কোনো বিকল্প নেই, কোনো ধরনের ডাইজেস্ট ম্যাথমেটিক্স তোমার কোনো কাজে আসবে না। কাজে আসবে জাস্ট টুল হিসেবে ব্যবহার করার জন্য, রিভিশন দেওয়ার জন্য। যখন তুমি অনেকবার পড়ে ফেলেছো বা তোমাকে দ্রুত পড়তে হবে, যে 20 মিনিটের মধ্যে আমাকে অধ্যায়টা শেষ করে ফেলতে হবে বা 30 মিনিটের মধ্যে আমাকে অধ্যায়টা শেষ করে ফেলতে হবে, তাহলে তুমি ডাইজেস্ট দেখে হচ্ছে দ্রুত বোল্ড লাইনগুলো হচ্ছে রিভিশন দিয়ে ফেলবে। এটা হচ্ছে একটা টেকনিক। তবে আমি এটাও সাজেস্ট করি না, আমি নিজেও কখনো ডাইজেস্ট করি নাই। কেন করি না? কারণ মূল বই থেকে প্রশ্ন আসবে এবং মূল বইয়ের যে আশেপাশের লাইন সেগুলো মনে রাখার জন্য খুবই হেল্পফুল, ডাইজেস্টে সেগুলো দেওয়া থাকে না। সো মূল বই যতবার পড়বে মূল বই পড়বে, এবং মূল বই প্রথমবার পড়ার ক্ষেত্রে পুরো বইটাই পড়বে, পুরো চ্যাপ্টারটাই পড়বে। দ্বিতীয়বার থেকে তুমি জাস্ট দাঁড়ানো লাইনগুলোই পড়বে এবং যেগুলো তুমি ভুল করো সেগুলাই পড়বে। আচ্ছা, বুঝতে আর পারছি ভাই। ডাইজেস্ট তাহলে কেন? ডাইজেস্ট হলো এই জন্যই যে তোমার কিছু এক্সট্রা ইনফরমেশন লাগে এক্সট্রা রাইটারের থেকে। সো ওই লাইনগুলা কোনগুলো গুরুত্বপূর্ণ তুমি কিন্তু সেটা জানো না, তুমি কিন্তু সেটা জানো না। তাইলে যেহেতু জানো না, তাহলে তোমার রেটিনা ডাইজেস্টে সেটা লেখা আছে। সো সেটা বের করার জন্য তোমার এটা খুবই কাজে লাগবে যে কোন লাইনটা গুরুত্বপূর্ণ। সো ওই লাইনটা তুমি ফাইন্ড আউট করে বইয়ে লিখে রাখবে, বই লিখে রাখবে অথবা স্টিকি নোট দিয়ে সেটাতে লিখে সেটা লাগিয়ে রাখতে পারবে। আমার প্রশ্নটা আমার উত্তর কি তুমি বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন বুঝতে ছিল পারলে একটু ভাই। হাত রেজ করো, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, যেহেতু আমরা দুইটা ডিভাইস দিয়ে কানেক্ট করেছি তো। আচ্ছা, তোমার কি আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে হাত তোলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কোশ্চেন তোমরা থাকো, আছে কারণ একটা অনেকে ভাইয়া। অনেক কোশ্চেন করবে, সেগুলো উত্তর তোমাদের কাজে লাগতে পারে। ভাই, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। কোনো কোশ্চেন করতেছি না। তুমি কি আরো কোনো কোশ্চেন করবে? আচ্ছা, একটা কোশ্চেন করবে। আচ্ছা, তোমার কোশ্চেনটা একটু চেটে লিখে দাও, তাহলে সুবিধা হয়। আমাদের এই প্রবলেমের জন্য আমরা দুঃখিত যে তোমরা বলতে পারছো না। তুমি প্রবলেমটা লিখে দিলে আমি প্রশ্নটা বলে তারপর উত্তর দিব। প্লিজ তোমার প্রশ্নটা একটু টাইপ করে চেটে দিয়ে দাও। প্রশ্নটা একটু কি খেয়াল করবো, রয়্যাল এডমিশন সিরিজ বইগুলো কেমন আছে? আচ্ছা, রয়্যাল এডমিশনের সিরিজগুলো খুব ভালো, কারণ রয়্যাল গাইড সবসময় একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো মানে দেওয়ার চেষ্টা করে। সো এই গাইডগুলো তোমরা ফলো করতে পারো, কিন্তু নট নেসেসারি। যে কিনে ফেলেছো বা যে কিনতে চাও, আমিও কিনতে চেয়েছিলাম কিন্তু পুরো আর কিনে নাই, কারণ কোচিং থেকে এবং আশেপাশে অনেক জায়গা থেকে আমি যেহেতু অনেকগুলোতে এক্সাম দিয়েছিলাম, অন্বেষণ দিয়েছিলাম, মেডিকেল কিছু দিয়েছিলাম, সো আমার আসলে আলাদা করে এডমিশন বই কিনা লাগে নাই।
কিন্তু তুমি যদি চাও একটা কোচিং এ যদি পড়ে থাকো, তাহলে তুমি আলাদা কোশ্চেনের জন্য রয়্যাল গাইড কিনতে পারো, ভালো হবে। ওকে, আশা করি তোমার কোশ্চেন, তুমি কি আরো কোনো কোশ্চেন করবে? হ্যাঁ, না, সম্ভবত একটা কোশ্চেন করবে, তাহলে তুমি লিখে ফেলো। একটু দ্রুত করলে ভালো হয়, কারণ সবাই ওয়েট করতেছে। প্লিজ প্রশ্নটা একটু টাইপ করে ফেলো। শোনা কোনো ব্যবস্থা করা যায়? হুম? ও আচ্ছা, নো কোশ্চেন। আচ্ছা, এরপরে কে কোশ্চেন করতে চাও প্লিজ একটু হাত রেজ করো। এখানে আছে নীলু ভাই, ইয়াসমিন, ওকে, এমডি আব্দুল্লাহ আল রাফি সম্ভব। আচ্ছা, তাহলে তুমি কোশ্চেন করো প্লিজ। টেক্সট, প্লিজ টেক্সট, রাইট টেক্সট। বুঝি না। আচ্ছা, কোশ্চেনটা প্লিজ টাইপ করো। আর আচ্ছা, তুমি কি এসেছি 27? ওকে, আচ্ছা, ইফেক্টিভ বলতে হ্যাঁ, আমি আমি নিজেও আসলে সিনিয়র ব্যাচদের সাথে করেছিলাম। মানে আমি হচ্ছে 23 ব্যাচের সাথে মানে কোচিং করছিলাম। তো কোচিং করলে অবশ্যই ইফেক্টিভ হবে, কেন নয়? কারণ তুমি আগে থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে যে কি আসলে হয় কি না হয় এডমিশন টেস্ট। এবং একটা কথা আমি ভুলে বলিনি বা মনে ছিল না, সেটা হলো যে আমি আমার আগের ব্যাচের সাথে কোচিং করেছিলাম, প্লাস আমি ওদের পরীক্ষার যে প্রশ্ন সেটা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। ওদের প্রশ্নটা মানে বের হওয়ার পরে আমি হচ্ছে প্রশ্নটা দেখে নিজে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তো ওইটাতেও আমি মানে 80-র মতো মার্ক পেয়েছিলাম, 80। মানে তখনই হচ্ছে আমি প্রায় ঢাকা মেডিকেল চান্স পেয়ে যেতাম, এরকম একটা। যদিও হলে গিয়ে পরীক্ষা দিলে হচ্ছে মার্কটা অনেক কমে যেত, বাড়িতে বসে অনেক রিল্যাক্সে পরীক্ষা দিলে তো একটু বেশি হবেই। তো অবশ্যই কোচিং করা ঠিক। থ্যাংক ইউ। আমার কলেজ হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা। উম, এটাই। দেন কোশ্চেন করো প্লিজ। এখানে আছে হচ্ছে নীলু ভাই, আসমিন একজন আছে, তুমি কি কোশ্চেন করবে প্লিজ? হ্যাঁ, কোশ্চেন করো। আচ্ছা, তুমি অনেকগুলো কোশ্চেন করেছো, আমি একটু দেখে উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে মডেল টেস্টে কিভাবে পড়বো। আচ্ছা, তো যেহেতু আমি তোমাকে যেভাবে বললাম যে রিভিশন প্ল্যানটা করবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, হ্যাঁ, ডেইলি, এগুলো তো যেভাবে পড়লে মডেল টেস্টে গিয়ে যেভাবে পড়বে সেটা হচ্ছে আহ, হ্যাঁ, মডেল টেস্টে যেভাবে পড়বে সেটা হচ্ছে জাস্ট থরলি তোমাকে এমন বিষয়গুলোই পড়তে হবে যেটা হচ্ছে তুমি ভুলে যাও, তুমি যেটা ভুলে যাও, এবং যেগুলো তোমার হচ্ছে একটু কঠিন লাগে, যেগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু তোমার একটু কঠিন লাগে বা ভুলে যাও, সেগুলো হচ্ছে শুধু পড়তে হবে। কারণ মডেলের সময় তোমার 5টা সাবজেক্ট একসাথে পড়া অসম্ভব, একদমই অসম্ভব। কারণ প্রতিদিন একটা করে মডেল থাকবে, প্রতিদিন সবগুলো পড়া সম্ভব না। যেটা বিষয় হয় যে তুমি যদি 15টা মডেল টেস্ট হয়, তাহলে প্রথম মডেল টেস্টে তুমি কিছু জিনিস পড়লা, দেন হচ্ছে সেকেন্ড মডেল টেস্টে দেখলে যে আমার আরো কিছু লেগে গেছে, তুমি সেটা ফাইন্ড আউট করলে, সেটা পড়ে গেলে, তারপরের দিন হচ্ছে আরো কিছু পড়ে গেলে, এভাবে হচ্ছে হলিস্টিক একটা অ্যাপ্রোচ করতে হবে। যার কারণে লাস্টের দিকে গিয়ে মডেল টেস্টগুলো আছে আরো বেশি হলিস্টিক হবে, যে তুমি ফুল প্রিপারেশন নিয়ে ফেলছো এরকম। আর আরেকটা বিষয় হলো যে আমি যেভাবে তোমাদেরকে রিভিশন প্ল্যান এবং স্টাডি প্ল্যান দিলাম, সেভাবে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে মডেল শিখে তোমার কোনো প্যারাই হবে না। খুবই কম বিষয় থাকবে যেগুলো তোমাদের পড়তে হবে, তখন তুমি জাস্ট রিভিশন দিলে চোখ বুলিয়ে যাবে এরকম। আচ্ছা, ইংলিশ রেটিনা ডাইজেস্ট পড়লে কি ইনাফ মেমোরাইজিং এর জন্য? ইংলিশ রেটিনা ডাইজেস্ট পড়ে তুমি আসলে মেমোরাইজিং করে শেষ করতে পারবে কিনা সেটা একটা বিষয়। সবগুলো হচ্ছে পরে মনে রাখা খুব টাফ, এবং এর মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো এনাফ, ঠিক আছে, সেগুলো এনাফ, এর বাইরে পড়তে হবে না। কিন্তু এখানে কিন্তু এনাফ কোশ্চেন নাই, ওদের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটাও কিন্তু এনাফ না কোশ্চেন ব্যাংকের জন্য, কোশ্চেনের জন্য। তোমাকে অবশ্যই অবশ্যই মাস্টার ব্যাংকটা মানে মাস্টার কোশ্চেন ব্যাংক বাই জানিয়ে গেলাম, এটা একটু বাজার থেকে কিনে নেবে প্লিজ কষ্ট করে। এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এনাফ, সেগুলো পড়লে তার সাথে বেশি কোশ্চেন আর তোমাকে সলভ করতে হবে না। আর নাম্বার 3 হচ্ছে অনুশীলনী এক্সাম কোথায় ভালো হয়?
তো অনেক জায়গায় হচ্ছে যেখানে অনুশীলনী এক্সাম দেওয়া হয়, অনুশীলনী এক্সাম ভালো বা খারাপ আর কিছু নেই, কারণ এই জন্য যে অনুশীলনী এক্সাম, অনুশীলনী প্রশ্নগুলো ফিক্সড, অর্থাৎ এখানে কোনো নতুন কোশ্চেন বানানো হয় না, জাস্ট তোমার যে মানে যে বইগুলো পড়ো তুমি, সেই বইগুলোর পেছনে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো দিয়ে এক্সাম দেওয়া হয়। কিন্তু এরা যেহেতু একটা প্রোভাইড করতেছে সিস্টেমটা যে অনুশীলনী এক্সামের অনুশীলনী প্রশ্নগুলো হচ্ছে এক্সাম দিচ্ছ, যাতে তুমি হচ্ছে নিজে নিজে দেওয়াটা কঠিন বা প্রশ্ন আকারে পাওয়াটা কঠিন। তো এই জন্য এটা একটা প্রোভাইড করা হয় সিস্টেমটা, যে তোমাকে ওয়েবসাইটের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তোমাকে হচ্ছে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। সো অনুশীলনী এক্সামটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা সেটা যুক্ত হলে তুমি অনুশীলনী এক্সাম দিতে পারবে, মানে যত কোশ্চেন আছে অনুশীলনী সবগুলা কোশ্চেনই তুমি দিতে পারবে এবং যতবার ইচ্ছা ততবার দিতে পারবে। সো এটা একটা, আমরা তো নিজেদেরটাকে হচ্ছে প্রিফার করবো, কারণ আমরা আমাদের এই অনুশীলনী এক্সামের ক্ষেত্রে কোনো ছাড় দিব না। আচ্ছা, এরপরেও কিছু প্ল্যাটফর্ম মেরিকো বা হচ্ছে উন্মেষ, এদের ক্ষেত্রে হচ্ছে অনুশীলনীর যে সলভ, তারপরে হচ্ছে কিছু একদম থাকে, তো ওগুলো তোমার জন্য হেল্প হবে। আচ্ছা, মেন্টরশিপ ফ্রিতে দেওয়ার জন্য কি এক্সাম নেবেন? নিলে কিভাবে নেবেন? আচ্ছা, মেন্টরশিপ একদম ফ্রিতে আমরা দিচ্ছি না, কিন্তু খুবই কম প্রাইসে দিচ্ছি। আসলে তুমি যদি চিন্তা করো, এটা কোনো প্রাইসই না, জাস্ট প্রাইস নেওয়ার জন্য নেওয়া। একদম ফ্রিতে দিলে তো সেটা হচ্ছে কেমন হয়ে যায় না, কারণ হচ্ছে এখানে কিছু মেন্টর আছেন, দেন হচ্ছে এখানে কিছু ওয়েবসাইটের কস্ট আছে, ওয়েবসাইট হোস্টিং কস্ট, দেন হচ্ছে প্রশ্ন কালেক্ট করতে হবে, কিছু এমপ্লয়ি এখানে কাজ করতে হবে। তো সব মিলে আমাদেরকে কিছুটা হচ্ছে নিতে হচ্ছে, তারপর আমরা এটাকে খুবই কম বলবো। হ্যাঁ, তো পরীক্ষা আমরা নিয়ে হচ্ছে তোমাকে মানে এনরোল করাবো তা না, এনরোল করার পর একটা পরীক্ষা নিব, যেটা হচ্ছে তোমাকে মানে তোমাকে তোমার যে পজিশন, তোমার যে অবস্থা, তোমাকে আমরা আসলে কিভাবে ট্রিটমেন্ট করবো, তোমাকে হচ্ছে কিভাবে তোমার গাইডলাইন দেওয়া উচিত, তোমার অবস্থাটা বোঝার জন্য, তোমার কি রোগ আছে সেটা বোঝার জন্য হচ্ছে একটা এক্সাম নেওয়া হবে। এবং এই এক্সামটা হবে হচ্ছে 100 মার্কের এবং খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। এটা কোনো পাস ফেলের এক্সাম না, কোনো ভয় পাওয়ার এক্সাম না, জাস্ট তোমাকে বোঝার জন্য। যেমন আমি নিজে যখন একটা এক্সাম দিয়েছিলাম, যে প্রথম এক্সাম এডমিশন শুরু করার আগে, সেটা হচ্ছে আমি বললাম যে আমি 70 নিচে পাইছিলাম। তো এটা আমাকে বুঝতে মানে সুযোগ দিয়েছিল যে কিভাবে আমি আসলে আগামী দিনগুলোতে পড়বো, আমাকে কোথায় লেখা আছে, কি করতে হবে না করতে হবে, এভরিথিং। আমার কি জিকেতে প্রবলেম আছে, নাকি আমাকে ইংলিশে প্রবলেম আছে, নাকি আমি কেমিস্ট্রি হচ্ছে রিয়েকশনে হচ্ছে আমার প্রবলেম হচ্ছে, নাকি আমার ফিজিক্স ম্যাথে প্রবলেম হচ্ছে, নাকি আমার বোটানিতে হচ্ছে মেমোরাইজিং গুলো প্রবলেম হচ্ছে, এগুলো বোঝার জন্য আমরা হচ্ছে এক্সামটা নিব। এবং এই এক্সামটা হচ্ছে মানে কতটুকু আমরা কিভাবে জাজ করবো, যেমন ধরো যে তুমি ইংরেজিতে প্রশ্নগুলো অ্যান্সার করছো কিনা, কিভাবে অ্যান্সার করছো, মেমোরাইজিং ভালো করছো নাকি ভোকাবুলারি ভালো করছো, মেমোরাইজিং বা ভোকাবুলারি ভালো করছো নাকি গ্রামার ভালো করছো, মানে এগুলো আমরা হচ্ছে খুবই মানে থরলি হচ্ছে আইডেন্টিফাই করবো। তো এগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। এক্সামটা হচ্ছে তোমার ওয়েবসাইটে নেওয়া হবে, আমাদের ওয়েবসাইটে নেওয়া হবে, আমরা ওয়েবসাইটে তোমাদেরকে ঘুরিয়ে দেখাইছি। তো এখানে প্রিমিয়াম ভাবে নেওয়া হবে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছো, ভাই আমার বাসা খিলক্ষেত আর আমি কোচিং এ ভর্তি হয়েছি ফার্মগেট, তো এখন কি বাসা থেকে আসা যাওয়া করব, টাইম 2 ঘন্টা লাগবে একদিনে, এখন কি মেসে হোস্টেলে উঠবো? না, মেসে হোস্টেলে এই জন্য উঠবো না, যে কারণ ওইখানে তোমার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওইখানে তোমার হচ্ছে মানে মেল ট্রিটেড হওয়ার সম্ভাবনা আছে। So, বাড়িতে অবশ্যই থাকতে হবে। এবং তোমার যদি ক্লাস করাটা খুবই জরুরি না হয়, তাহলে তুমি হচ্ছে খুবই জাস্ট মানে যেই ক্লাসগুলো না করলে না হয় সেগুলো খালি করবো, আর বাকি ক্লাসগুলো করার দরকার নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমার বাসাটা একটু দূরে ছিল, আমার যাইতে আসতে প্রায় 1-1.5 ঘন্টা মাঝে মাঝে সময় লাগতো, মাঝে মাঝে 2 ঘন্টা লাগতো। আমি কি করতাম, আমি হচ্ছে লেগুনাতে সামনে বসতাম, সামনে বসে হচ্ছে আজকে যে পরীক্ষা বা এক্সাম সেগুলো হচ্ছে মানে রিভিশন দেওয়ার চেষ্টা করতাম, অথবা নিজে একটা এক্সামের কোশ্চেন সলভ করতাম, অর্থাৎ সময়টাকে নষ্ট হইতে দিতাম না। অথবা তাও যদি না করতে পারতাম, তাইলে আমি আসার সময় এটা করতাম যে আজকে যে ক্লাসটা হইলো, সেই ক্লাসে যা যা পড়াইলো সেটা হচ্ছে আমি না দেখে, এটা একটা পুরো অ্যাক্টিভেবল আমি মনে করার চেষ্টা করতাম যে কি কি পড়াইলো আজকে, মানে এই জিনিস হচ্ছে কতটুকু মনে করার চেষ্টা মানে পারতাম করলাম। এটা হচ্ছে একটা মানে খুবই কাজে দেয়, সময়টা কাজে লাগে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো তুমি কি করবা মেসে বা হোস্টেলে ওঠার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো না। কারণ বাড়িতে থাকার অনেক সুবিধা, তোমাকে যদি তুমি যদি হাত দিয়ে খাও, না খাও মানে খাওয়া যদি ভুলে যাও, তাও তোমাকে হচ্ছে খাওয়া দেওয়ার একজন লোক থাকবে, মা থাকবে। ঠিক আছে, ভাই আমার একাডেমিকে গ্যাপ আছে, তাই আরটিডিএস এ ক্লাস করে রেটিনাতে অফলাইন এক্সাম দিতে চাই, কেমন হবে? সমস্যা নাই, এটা ভালো হবে। আরটিডিএস এ ক্লাস ভালো হয়, ওরা হচ্ছে লাইন বাই লাইন পড়ায়, আর রেটিনাতে এক্সামের জন্য খুব ভালো। সো ইউ ক্যান ট্রাই। আর কারো কোনো এক্সাম থাকলে একটু হাত তুলবে প্লিজ। মেম্বার অনেকজনই কমে গেছে। তো তোমরা চাইলে আরো বেশি কোশ্চেন করতে পারো আমাকে, আমাদের প্রোগ্রাম সম্পর্কে কোশ্চেন করতে পারো, যাচাই করে নিতে পারো। যেহেতু আমি তোমাদেরকে খুবই সাজেস্ট করছি যে তোমরা যাতে আমাদের প্রোগ্রামে অ্যাড হও। আচ্ছা, সিনিয়র ব্যাচের সাথে আপনার স্ট্র্যাটেজি। সিনিয়র ব্যাচ, তুমি কি এসেছি 27?
নাকি শুধু জানার জন্য কৌতূহল? আচ্ছা 27। তাইলে সিনিয়র ব্যাচের সাথে আমি যখন পড়েছি তখন আমি আমার সিলেবাস তো পরে কমপ্লিট হয় না নিশ্চয়ই। তো আমি চেষ্টা করেছি যতটুকু আমার সিলেবাস কমপ্লিট হয়েছে আমার ততটুকুর মধ্যে কতটুকু পাচ্ছি সেটা হচ্ছে আমি সবসময় নির্ণয় করার চেষ্টা করছি। যেমন ধরো যে আমাদের শর্ট সিলেবাস ছিল এমনিতেই, আরো হচ্ছে তখন সব কিছু শেষ হয় নাই, যেহেতু ফার্স্ট ইয়ারে পর শেষ করছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ার পর শেষ করছি না, সেকেন্ড ইয়ার অনেকদিন চলে গেছে, সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা 2 মাস আগে। তো তখন বিষয়টা হয়েছিল যে আমি কিছু চ্যাপ্টার আমার পড়া ছিল না, সেই চ্যাপ্টার গুলো হচ্ছে আমি অতটা গুরুত্ব দিলাম না যে আমাকে এখানে খুব ভালো করতে হবে, কিন্তু যেটা আমার পড়া হয়েছে সেটা আমাকে ভালো করতে হবে, এটা আমার টার্গেট ছিল। এবং তখন আমার সুবিধা হয়েছিল যে জিকে ইংলিশ কিছুটা পড়া আগিয়ে মানে রাখতে পারছিলাম আর কি। কারণ জিকে ইংলিশ তো নতুন থাকবে, তুমি যখনই কোচিং করবে তখনই প্রায় নতুন থাকবে, যদি আমার ইংলিশের বেসিকটা ভালো থাকার কারণে এটা খুব একটা প্যারা হয় নাই, তবে ভোকাবুলারিতে আমাকে ক্লিক করতে হয়েছে। আর জিকে তে হচ্ছে পড়তে হয়েছে, 2বারই আমি ভালো করে করছি, দ্বিতীয়বার যদিও রিভিশনে বেশি সময় দিয়েছি, আগের বার হচ্ছে পড়তে হয়েছে। তো এই জিকে ইংলিশে তুমি হচ্ছে ভালো এফোর্ট দিবা, একদম জিকে ইংলিশ তখন শেষ করে ফেলার চেষ্টা করবা। আর নাম্বার 1 হলো যে যতটুকু আমার পড়া হয়েছে ঠিক ততটুকুর মধ্যে আমার কতটুকু পারফরমেন্স হচ্ছে সেটা। আর তুমি আমাদের 27 ব্যাচ হইলেও আমাদের সাথে মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হতে পারো। তাইলেও তুমি যেমন ভাবে আগের বার কোচিং করে লেগে থাকতে পারবে, তো আমাদের প্রোগ্রামে 27 ব্যাচের হয়ে অ্যাড হইলেও তুমি অনেক কিছু এগিয়ে থাকতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু হচ্ছে মেন্টাল কন্ডিশনিং থেকে শুরু করে মানে এভরিথিং আমরা যা যা বলছি সব করতে পারবে। এটা তোমার জন্য হেল্পফুল হবে। কেন? কারণ আমি নিজেও হচ্ছে ফার্স্ট টাইমেও মানে প্রথমবার যে সিনিয়র ব্যাচের কোচিং করার ক্ষেত্রে তখন হচ্ছে আমি এই জিনিসগুলো ট্রাই করেছিলাম। মানে হোলিস্টিকলি বলতে গেলে আমি হচ্ছে পুরো একাডেমিক জার্নি জুড়েই আমার জাস্ট ফার্স্ট ইয়ারে যে কিছু গ্যাপ পড়েছিল, কিছু সময় আমি হচ্ছে মানে ভালো না ব্যাপার হয়েছিল কোনো কারণে, সেটা এখন না বলি। So, ওই সময় বাদে আমি আমার পুরো একাডেমিক টাইমটা, যদি আমার টাইমটা খুব স্ট্রিক্ট হয়েছিল, মোটামুটি সেকেন্ড ইয়ারের সময়টাই প্রায়, এর চেয়ে বেশি সময় না। তো ওইটাকে আমি খুবই মানে মানে করার চেষ্টা করছি, ইউটিলাইজ করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে একটা বিষয়। আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেটা হচ্ছে আমাদের ফ্রিতে মেডিকেল গাইডলাইন দেওয়ার একটা টেলিগ্রাম চ্যানেল, সেটাকে তোমরা অবশ্যই জয়েন করে নিবে। এটাতে আমরা হচ্ছে অনেক কিছু মানে জানিয়ে রাখি আর কি, ফিজিক্স সরি ফ্রি ম্যাটেরিয়ালস এবং হচ্ছে এটসেট্রা। আমার একটু কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ ধরে কথা বলছি, ডোন্ট মাইন্ড প্লিজ। আচ্ছা, এরপরে যদি কারো কোশ্চেন থাকে, আচ্ছা জিকে খালি রেটিনার বই বলে না, হ্যাঁ কারো যদি হচ্ছে জাস্ট বই পড়ার জন্য, কন্টেন্টের জন্য জিকের বইটা এনাফ। এটা হচ্ছে এবার আরো ভালো করেছে, আমি দেখেছি খুবই ভালো একটা বই। এটা মানে আমি সাজেস্ট করি, সবাই সাজেস্ট করে। সো এটা তোমরা পড়তে পারো। তবে জাস্ট এটা এনাফ না, জিকের জন্য এটা এনাফ না বই হিসেবে, কারণ তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। জিকের কিন্তু তোমাকে উম অনেক কোশ্চেন সলভ করতে হয়, এবং এটা রেটিনার একটা প্রশ্ন ব্যাংক দেয়, সেটাও এনাফ না। তুমি একটু কষ্ট করে আরো বেশি কোশ্চেন সলভ করার জন্য জাস্ট অন্যান্য কোচিং এর যে মানে কোশ্চেন গুলো হয় সেগুলো একটু জাস্ট কালেক্ট করো। আমাদের প্রোগ্রামে অ্যাড হইলেও আমরা সেখানে অন্যান্য কোচিং এর যে কোশ্চেন গুলো সেগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। চেষ্টা করবো বলতে আমরা প্রোভাইড করবো। আচ্ছা ভাই, আমি যে হোস্টেলে ছিলাম, হোস্টেলে থাকার অবস্থা, সরি অবগত, কি বলছি, আচ্ছা। তো আপু বাসা খিলক্ষেতে, তাই তাই হচ্ছে যে হ্যাঁ তুমি বাসায় থাকো, বাসায়, এটাই তোমার জন্য ভালো হবে। কারণ এটা এটা একটা খুবই সেফ একটা জায়গা। আর মেন্টাল কোনো সিচুয়েশন তৈরি হওয়ারও সুযোগ কম থাকবে। হ্যাঁ, নিজের মানুষের কাছে থাকলে এটা খুবই ভালো। কারণ মেডিকেল এডমিশন টাইম এত একটা ভালো লাগে সিচুয়েশন, তোমরা যে বুঝতে পারবা এই টাইমটা তো খুবই মানে সিরিয়াস একটা সময়। এখানে মানে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, কিছু কাজ করে দেওয়ার জন্য, কাপড় ধোয়াটা ভালো লাগবে না, মানে কত কিছু হয়। হ্যাঁ, যদিও আমার ক্ষেত্রে আমি আমার সময়টাতে নিজের কাজ নিজে করার চেষ্টা করতাম, তোমাদেরকে সাজেস্ট করবো যে নিজের কাজগুলো যেগুলো খুবই পার্সোনাল সেগুলো নিজের করার চেষ্টা করবা। কারণ কারণ হচ্ছে প্রিপারেশন নেওয়ার সময় যদি তুমি মানে শুধু প্রিপারেশন নিতে, তাহলে বোর হয়ে যায়। তো কিছু কাজ করতে হয়, যেগুলো কাজ করার মাধ্যমে তোমার ব্রেনটা একটু হইলেও মানে ইন্টারেক্টিভ ওয়েতে আর একটু করতে পারে, সময়গুলোকে এনজয় করতে পারে। সো ওগুলোকে বোরিং ভাবে না নিয়ে জাস্ট যেমন ধরো যে প্লেট ধোয়া খাওয়ার পরে, তারপর হচ্ছে যদি তুমি একা থাকো তাহলে তুমি হচ্ছে ডিম ভাজতে পারো, ভাত রান্না করতে পারো, আমি যেগুলো করছি। তো এগুলো করতে পারো, খারাপ না। ঠিক আছে, আশা করি তোমার কোশ্চেন অ্যান্সার পাইছো। আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন। আচ্ছা, মনে হয় না আর কারো কোশ্চেন আছে। তো লাস্টলি আমরা শেষ করে ফেলবো। তার আগে হচ্ছে সবাইকে আবার একটু বলবো যে আমাদের কোর্সে যেন তোমরা এনরোল হও। কারণ আমরা হচ্ছে এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এটা করার চেষ্টা করছি না একদমই। কারণ হচ্ছে আমরা খুবই কম প্রাইসে রাখছি, জাস্ট আমরা হচ্ছে কেবলই
স্টুডেন্টদের জন্য এটা করা উচিত। আমি হচ্ছে একটা জিনিসের পায়ানিয়ার মানে করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে মেন্টাল কন্ডিশনিং বা মেন্টাল সাপোর্ট বা মেন্টরশিপ, এটা যে একটা খুবই জরুরি বিষয় সেটা বোঝানোর জন্য আমি এটা করতে চাচ্ছি। কারণ আমি জানি যে এটাতে যদি তোমরা অ্যাড হও এবং আমরা যদি সঠিকভাবে এটা করি এবং তোমরা যদি আমার সাথে রেসপন্সিভ হও, তাইলে এটার যে সাফল্য সেটা আমাদেরকে পরের বার অনেক বেশি হাইলি ইন্সপায়ার করবে এবং মানুষদেরকে ইন্সপায়ার করবে। সো এটা আমি একটা মানে এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করার জন্য এবার এবার হচ্ছে এটা পরীক্ষামূলকভাবে শুরু করতে চাচ্ছি। সো আমি তোমাদেরকে খুবই হাইলি রেকমেন্ড করবো জয়েন হওয়ার জন্য। আর সবাইকে ওয়েবিনারে থাকার জন্য খুবই ধন্যবাদ, খুবই ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ আমরা অনেক সময় নিয়েছি তোমাদের থেকে, আর আমরাও তোমাদেরকে অনেক সময় দিলাম। সো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু আহ, থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে থাকবে, এখানে তোমরা অ্যাড থাইকো। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে তাহলে তাকে অ্যাড দিতে পারো, কোনো সমস্যা নেই। আর কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না হয়ে থাকো, তাহলে আমরা তোমাদেরকে এসএমএস এর মাধ্যমে সেই লিঙ্কটা দিয়ে রেখেছি। তো তোমরা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। কোনো ভাইয়ের কাছে মেডিকেলে পড়লে কেমন হবে? আহ, যদি তোমার ভালো পড়াশোনা থেকে থাকে তাহলে কারো কাছে পড়ার দরকার নাই। কারণ কোচিং এবং হচ্ছে আহ, তোমার যে এক্সপিরিয়েন্স বা আমাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে যদি যুক্ত হও তাহলে সেটা এনাফ। আলাদাভাবে ভাইয়ের কাছে পড়ার কোনো প্রয়োজন নাই। যদি তারপরে তোমার মনে হয় যে আমি আমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আছে এবং হচ্ছে আমি পড়লে সেটা আমার জন্য ইফেক্টিভ হবে, এই জন্য ইফেক্টিভ হবে যে আমি নিজে নিজে পড়তে পারি না বা আমাকে একটু কেউ পড়াইলে বা তাগিদ দিলে তাইলে হচ্ছে ভালো হয়। যদি আমরা এগুলো হচ্ছে করবো আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে ইয়ে হও, তাহলে সেটাই ভালো হবে। আহ, তারপরে যদি তোমার মনে হয় তাহলে পড়তে পারো, অনেকেই পড়ে। তবে বেশিরভাগ স্টুডেন্ট যারা অন্যের কাছে মানে ভাইয়ের কাছে পড়ে তারা চান্স পায় না, এটা একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আমি জানি। কারণ হচ্ছে তারাই পড়ে যারা হচ্ছে একটু দুর্বল বা উইক থাকে, হ্যাঁ তারা পড়ে। তো তারা স্বভাবত একটু পড়াশোনা লেকিংস থাকে বা পড়াশোনা মনোযোগী করে না জন্য। তারপর তুমি যদি মানে পড়তে চাও এবং যেগুলো বললাম ক্রাইটেরিয়া সেগুলো যদি ফিল আপ করতে পারো তাহলে পড়ো, তবে নেসেসারি না পড়ার জন্য। তাহলে আর কোনো কোশ্চেন মনে হয় কারণ নেই, আমরা তাহলে এখনই শেষ করে দিতে পারি। সবাইকে থ্যাংক ইউ। আর তোমাদের যে অভিব্যক্তি সেটা যদি একটু চেটে জানিয়ে যেতে, মানে আমরা কতক্ষণ ধরে ওয়েবিনার নিলাম সেটা সম্পর্কে যদি তোমার কোনো কথা বলার থেকে থাকে তাহলে একটু লিখে জানাও। রিয়েক্ট করতেছো, খুবই থ্যাংক ইউ, খুবই থ্যাংক ইউ। তবে একটু কথা মানে তোমার যদি কোনো কথা বলা থাকে তাহলে তোমরা যদি বলো তাহলে আমরা আরেকটু ইন্সপায়ার্ড হবো, আমার খুব ভালো লাগবে। সো কোনো কথা থাকলে তাহলে বলো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলো, হাত তুলেছো, বলো। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে। আহ, আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে। আহ, একজন বলেছো খুব ইফেক্টিভ ছিল, ভালো ছিল, থ্যাংক ইউ, তোমাকে ওয়েলকাম। এবং আমাদের প্রোগ্রামে যুক্ত হয়ে আমাদের সাথে আরো কিছু সময় দীর্ঘ সময় থাকার খুবই রেকমেন্ডেশন থাকে। থ্যাংক ইউ। তোমরা আজকে আমাদের প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো, তাহলে তোমাদের জন্য খুবই 75% অ্যারাউন্ড ছাড় থাকতেছে। সো প্লিজ জয়েন আওয়ার কোর্স। থ্যাংকস ভাইয়া বলেছো, ওয়েলকাম ভাই, অনেক অনেক কনফিউশন ক্লিয়ার করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম, ভেরি ভেরি ওয়েলকাম। আমার কলেজের জুনিয়র, ওকে, ভালো করে পড়াশোনা করো, আমাদের লিগেসিটাকে ধরে রাখো, আরো বেশি ভালো করতে হবে। আর আমি হচ্ছে চেষ্টা করি আমাদের কলেজের যে জুনিয়র আছে ওদেরকে হচ্ছে ফ্রিতে মেন্টরশিপ দেওয়ার জন্য। আমি পুরো একাডেমিক জার্নি জুড়ে হচ্ছে ওদেরকে মেন্টরশিপ করতেছি, 27 এবং 26 ব্যাচ। তো অনেকে হয়তো উপকৃত হয়েছে, অনেকে হচ্ছে কিছুটা হলে বেনিফিট হয়েছে আশা করি। তোমরা যদি জয়েন না হয়ে থাকো তাহলে আমাকে নক দিও, আমি হচ্ছে জয়েন করা দিই। আর আরেকটা অনুরোধ তোমাদের থাকবে, তোমাদেরকে সময় দেওয়ার জন্য তোমরা হচ্ছে থ্যাংক ইউ দিয়েছো, এই জন্য তোমাদেরকে ওয়েলকাম। আর তোমাদেরকে হচ্ছে আচ্ছা আচ্ছা প্রেরণা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদেরকে হচ্ছে একটা অনুরোধ থাকবে, তোমরা আমাদের প্রোগ্রামে যুক্ত হবে, সাথে সাথে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু রেকমেন্ড করবে বা শেয়ার করে দিবে, যাতে করে হচ্ছে আমরা আমাদের যে এই প্রথম আমাদের যে ইনঅগ্রেশন বা আমাদের যে শুরুয়াত সেটা একটু ভালো করে করতে পারি। যেহেতু আমরা হচ্ছে কোনো বিজ্ঞাপন বা ইয়ে চালাচ্ছি না, যার কারণে হচ্ছে আমাদের
প্রসারটা হচ্ছে খুব সীমিত। তো তোমাদের জন্য, তোমাদের কাছে এটা একটা অনুরোধ, আর আমরা নিজেরাও এটাকে একটা সীমিত রাখতে চাই, কারণ আমরা এটাকে একটা এক্সাম্পল হিসেবে সেট করতে চাই এবারের মতো। কারণ আমরা এটার ব্যাপারে খুবই কনফিডেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি, তোমরা চাইলে সেটা নিয়ে রাখতে পারো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে সবাই আমরা এখন লিভ নেই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সেই কতজন করতেছে? আরে কম, কয়জন? খুবই কম। কত 100? আরে না, এই 7 জনের হয়েছিল, কিন্তু মিটিং এ হচ্ছে কমে গেছে আস্তে আস্তে। এতক্ষণ ধরে তো থাকে না, দিলাম এমনি। কত টাকা ধরছো? আরে এটা ফ্রিতে, ভক্তি করছো না সাত দিতে করতেছো? ওটা হচ্ছে মেন্টরশিপ কোর্সে যদি আসে। এই তো কত ধরছো, কত টাকা? 500। হ্যাঁ 500। শুভ হচ্ছে আমাদের মেন্টর, তুমি হচ্ছে আমাদের মেন্টর। কি বলছো? যদি এনরোল করো তাহলে তোমাদেরকে মেন্টর হিসেবে নিয়োগ দিব, আর নাইলে তো শেষ। 500 টাকা মাত্র? শুরুতে, মানে এরপরে যদি আমরা বিজ্ঞাপন চালাবো, বিজ্ঞাপন চালানোর মাধ্যমে যদি অনেক মাস অ্যাড হয়, তাহলে বাড়াই দিব, 1000 করে দিব। বিজ্ঞাপন মানে বুঝলাম না। অ্যাড চালাবো, এদেরকে যুক্ত হইতে বললাম না, এরা যে টাকা দিয়ে যুক্ত হবে, ওই টাকাটা কাজে লাগাই হচ্ছে অ্যাড দিব। অ্যাড ফেসবুকে বিজ্ঞাপন, তোমাদের নিয়ে ভিডিও করবো, তোমাদের এখনো বলি নাই, কিন্তু আমরা গোপনে মানে করে ফেলতেছি, কারণ যদি কিছু না হয় তাহলে বলে লাভ কি বলো?